আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা নয় বিশ্বাস করি সবাই অনেক ভালো আছেন। আজকের ফাউন্ডেশন ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাইমিনুল ইসলাম। আমি একটা কথা প্রায়ই শিক্ষার্থীদের বলে থাকি, "হারার ভয়ে যদি না খেলি জিতবো কিভাবে? হারার ভয় আর করি না, আত্মবিশ্বাস এখন তুঙ্গে, সফল আমি হবই হব আমায় রুখবে কে?" আমি একটু কে কোথা থেকে জয়েন করছেন, কেমন আছেন সবাই একটু জানাবেন। রাইট? ইশরাত জাহান সুমাইয়া, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জেরিন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আলো। আচ্ছা দেখেন ইংলিশের ক্ষেত্রে আমার নরমালি আমি যে কথাটা সবসময় বলি যে আমাদের রুলস কেন্দ্রিক চিন্তাভাবনা করাটা একটু দূরে রাখা উচিত। কারণটা হচ্ছে কি আমরা সেই ক্লাস 6 থেকে রুলসের পেছনে ছুটে বেড়াই এবং ফলশ্রুতিতে দেখা যায় যে আমরা পরীক্ষার হলে যেয়ে রুলসগুলোকে আর এপ্লাই করতে পারি না। প্রত্যেকটা গ্রামারে নাউনের এতগুলো রুলস, প্রোনাউনের এতগুলো রুলস, হ্যাঁ? রাইট ফর ভার্বস এ এতগুলো রুলস, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে এতগুলো রুলস। আমরা যখন পরীক্ষা হলে যাই তখন আমরা একদম তালগোল হারায় ফেলি, রাইট? তো এই জায়গাটা থেকে আমরা যদি চিন্তা করি, যদি রুল না বুঝে আমি যদি ফাংশনটা বোঝার চেষ্টা করি, ইংলিশ যেই জায়গা থেকে যেভাবে কোয়েশ্চেন আসুক আপনি পারবেন। আমার পরীক্ষাতে আমরা সবসময় যে বলি যে শিক্ষার্থীরা ফেল করে কোন সাবজেক্টে? তাই স্বাভাবিকভাবে আপনি উত্তর করেন যে শিক্ষার্থীরা ফেল করে হচ্ছে ইংলিশে। ওকে? তো ওই জায়গাটা থেকে ইংলিশে এত সংখ্যক ফেল করতেছে কেন? ওকে? এত সংখ্যক ফেল করার পিছনে রিজনটা কি? তো আমরা যদি একটু ভালোমতো চিন্তা করি যে শিক্ষার্থীরা রুলস এর পিছনে ছোটে বিধায় পরীক্ষা হলে আর এপ্লাই করতে পারে না। তারা পরীক্ষায় ফেল করে বসে। অথচ আপনি সাধারণ জ্ঞানে পূর্ণাঙ্গ মার্কস কখনোই পাবেন না। কিন্তু ফুল মার্কসের কথা চিন্তা যদি করেন তাহলে ইংলিশে ফুল মার্কস ওঠানো সম্ভব। এবং আমার অনেক শিক্ষার্থী রয়েছে যারা ইংলিশে ফুল মার্কসটুকু পেয়েছে। রাইট? তো এই জায়গা থেকে আমি একটা কথা সবসময় বলি, "ইউ কান্ট সি দ্য ফরেস্ট ফর দ্য ট্রিজ।" অর্থাৎ বনের মধ্যে আপনি গাছ দেখতে, দেখতে আপনার বনটা আর দেখা হয়ে ওঠে না। তো ওই জায়গাটাতে আমরা যদি বনের উপর একটা টাওয়ার সেট করে দিই বা পাহাড়ের উপর থেকে বনটাকে যদি দেখার চেষ্টা করি তাহলে বনের মধ্যে যতগুলো ঝর্ণা আছে, নদী আছে, হ্যাঁ? সব এমনকি বের হওয়ার রাস্তাটাও আপনি বুঝতে পারবেন। তো ইংলিশ গ্রামারটাকে যখন আপনি হলিস্টিক অ্যাপ্রোচ থেকে দেখার চেষ্টা করবেন, তখন দেখবেন যে ইংলিশটাকে আপনার কোনোভাবেই পড়তে হচ্ছে না। আপনি খুব স্বাভাবিক ভঙ্গিতে এটা পুরোটা উত্তরই করে আসতে পারতেছেন। রাইট? তো দ্যাটস হোয়াই আমাদের মূল টার্গেটটাই থাকবে যে আমরা রুলস এর পেছনে ছুটবো না। আর রুলস দিয়ে আসলে আহামরি অনেক ভালো কিছুও করা যায় না। আমরা আত্মস্থ করার চেষ্টা করব মন থেকে ফাংশন বুঝে। তাহলে দেখবেন যে পড়তে অনেক ভালো ভালো লাগতেছে। রাইট? আচ্ছা, আজকে আমাদের টপিক যেটা টপিকের নাম হচ্ছে আমি দিয়েছি যেটা সেটা হচ্ছে দ্য গেম অফ সেন্স। আপনি এখন নিজের মনকে প্রশ্ন করতে পারেন যে ভাইয়া আপনি টেন্সকে আপনি গেম অফ সেন্স কেন বলছেন? আসলে টেন্সে আপনি যদি পারফেক্ট হতে পারেন, আ পারফেক্ট হতে চান তাহলে রুলস এর পেছনে কোনোভাবেই ছোটা সম্ভব না। আপনি চিন্তা করতেছেন অলওয়েজ, অলওয়েজ বসলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অলওয়েজ তো পাস্ট টেন্সেও বসে, আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও বসে। তাইলে আপনি এটাকে কিভাবে মিলাবেন? এটা তো কোনোভাবেই সম্ভব না। আমরা টিচাররা করি কি যে এখান থেকে এই নোটগুলো পড়ো। এটা পড়লে আপনি এমসিকিউ উত্তর করতে পারবেন। আচ্ছা আপনি ধরলাম কথার কথা যুক্তির খাতিরে আমি ধরলাম যে আপনি এমসিকিউ গুলো উত্তর করে আসবেন। রিটেনে কি করবেন? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে প্রায় সমস্ত বিশ্ববিদ্যালয়ে আপনি প্যাসেজ সলভিং আছে সেটাই কি করবেন? আপনি টেক্সট বুকটায় বা কিভাবে ভালোভাবে বুঝে উত্তর করবেন? আপনি ইংলিশে যে এমসিকিউ গুলো দেওয়া থাকে সেই কোয়েশ্চেনটা পড়ে আগে তো পড়তে হবে, পড়ে বুঝতে হবে। দেন আপনি উত্তর করবেন। আপনি কি বুঝতে পারবেন? তো সুতরাং আমরা বলি যে যদি একটা শিক্ষার্থী টেন্সে অনেক ভালো হয়ে থাকে তার অর্ধেক পড়া এমনিতেই শেষ হয়ে যায়। আমরা ছোটবেলায় মনে আছে কিনা আপনাদের জানি না। আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমাকে সবার আগে আমার বাবা হাই স্কুলের হেডমাস্টার ছিল। সবার আগে আমাকে টেন্স পড়াইছিল। খুব ভালোভাবে মনে আছে এবং খুব ছন্দ দিয়ে খুব সুন্দর করে আমার বাবা বুঝাইতো। একটা ছিল টেন্স বুড়ি চলতো সেই গুড়ি, গুড়ি ৩ টি ছেলে মেয়ে তার প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। রাইট? এই যে আমরা ছোটবেলা থেকেই আমরা জানি যে আমি যদি একটা সেন্টেন্স মেক করতে চাই, একটা সেন্টেন্সকে আমি যদি বুঝতে চাই তাহলে আমাকে টেন্স থেকে বুঝতে হবে। কিন্তু আমরা যেকোনো শিক্ষার্থীকে আমরা যদি প্রশ্ন করি টেন্সটা কি তুমি বোঝো? সে দৌড়ে চলে যায় যে ভাই এটা থাকলে এটা হবে, এটা থাকলে এটা হবে। ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে পুরোটা হচ্ছে সেন্সের খেলা। এজন্য আমরা টপিকের নাম দিয়েছি যে দ্য গেম অফ সেন্স। রাইট? টপিকের নাম কি দিয়েছি? তো হচ্ছে ভাইয়া তাহলে আমরা বলছি তাহলে আমরা বলছি যে টপিকের নামই হচ্ছে আপনার সেন্স অফ গেমস। ওকে? তাহলে দ্য গেম অফ সেন্স আমরা বলছি সেটার নাম হচ্ছে টেন্স। সুপ্রিয় শিক্ষার্থীরা আমি আগে তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে তুমি ছোটবেলা থেকে টেন্স পড়ো এবং আমি যদি ভুল না করে থাকি 4-5 থেকে পড়া শুরু হয় এবং ক্লাস 6 এ এসে এটা আমরা পুরো দম আর একদম পুরা দস্তুর আমরা আগে টেন্সটা পড়ে ফেলি। এখন
তোমাদের কাছে প্রশ্ন, আমার কলিজার ভাই বোনদের কাছে আমার প্রশ্ন, যে ভাই আমি টেন্স বলতে আসলে কি বুঝি? তোমরা আমাকে একটু ঝটাঝট কমেন্ট করে ফেলবো, কমেন্ট করে ফেলবা, যাতে আমরা সহজেই উপলব্ধি করতে পারি যে ভাইয়া আসলে টেন্স বলতে আমরা কি বুঝি, বা টেন্সের ডেফিনেশনটা কি। ডেফিনেশন বোঝা খুবই গুরুত্বপূর্ণ। ডেফিনেশন যদি আমি বুঝতে পারি, তখন আমার এমনিতে অনেক রাস্তা সহজ হয়ে যায়। তার মানে আগে আমাকে ডেফিনেশনটা বুঝে আসতে হবে। ওকে, তাহলে এবার আসো। আমি জানি তোমরা সবাই ডেফিনেশন পারো। অনেকে হয়তো বা লজ্জায় তোমরা কমেন্ট করবে না যে আল্লাহ যদি ভুল হয়ে যায় তাহলে কি হবে। ওকে, তো দ্যাটস ওয়াই আমরা বলছি যে কোনো আমরা লজ্জার মধ্যে যাব না। আমরা একদম সবাই নর্মালি বোঝার চেষ্টা করব যে আমরা টেন্স বলতে আমরা কি বুঝি। ওকে, হ্যাঁ, আচ্ছা আসেন এরপরে দেখেন, এরপরে আমরা একটু নিব যে ভাই আমরা টেন্স বলতে কি বুঝি, একটু আমাকে জানাবেন যে ভাই আমরা টেন্সের সংজ্ঞাটা আমরা কিভাবে বুঝি। ওকে, আসেন আমরা একটু দ্রুত আমরা একটু উত্তর করে আসবো। নাজমুস সাকিব বলছে স্যারের ক্লাসে আছে আমি নতুন। হ্যাঁ, আপনি আমার ক্লাসে নতুন হতে পারেন, কিন্তু আমি নতুন না। আমরা বলি যে বোতলটা শুধু পাল্টাইছে, ভিতরে মেটেরিয়ালসটা একই রয়েছে, রাইট? আসেন এবার এই জায়গাটা একটু দ্রুত বলবেন। একজন বলছে, সঞ্জিদা হোসেন বলছে ভাইয়া টেন্স বলতে আমরা সময় বা কাল বুঝি। আমি যদি তোমাকে বলি যে ঢাকা ইউনিভার্সিটি মানে কি, তুমি বললা যে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়, তুমি তো শুধু বাংলা বললা, তাই না? তাহলে এটা বলতে আসলে আমি কি বুঝি, আমি এইটা শুনতে যাচ্ছিলাম। এবার এরপরে বলছে মোহাম্মদ রহমান বলছে ক্রিয়ার সময়কে টেন্স বলে। এরপরে নুসরাত খাতুন বলছে আজকে আমি নতুন আপনার ক্লাসে, অনেক অনেক শুভকামনা, আপনি যে ক্লাস করতেছেন এই জন্য আমার অনেক ভালো লাগতেছে। ওকে, আসেন তাইলে নর্মালি ভাইয়া আমরা কি বলি টেন্সকে? আমরা টেন্সকে বলি এরকম, টেন্স ইজ দ্য চেঞ্জ অফ ভার্ব উইথ দ্য চেঞ্জ অফ টাইম অফ অ্যাকশন। ওকে, এই কথাটা প্রায় বাংলাদেশের সব বইয়ে লেখা আছে। কি লেখা আছে? যে ভাইয়া এটা হচ্ছে, আমরা যদি বাংলা ভাষায় একদম বলি, তুমি ছোটবেলায় এরকম পড়েছো যে ভাইয়া ক্রিয়া সংগঠনের সময়কে, হ্যাঁ, ক্রিয়া সংগঠনের সময়কে টেন্স বলে। অর্থাৎ আমরা বলি যে আপনার টাইম অফ অ্যাকশন, ক্রিয়া সংগঠনের সময়কে, হ্যাঁ, ক্রিয়া সংগঠনের সময়কে টাইম অফ অ্যান অ্যাকশন, যে ক্রিয়া সংগঠনের সময়কে কি বলে? তো ভাইয়া ক্রিয়া সংগঠনের সময়কে আমরা টেন্স বলছি। এটা মোটামুটি নেক্সটফিল্ডের বইও সেম কথাই লেখা আছে যে ক্রিয়া সংগঠনের সময়কে, অর্থাৎ টাইম অফ অ্যাকশনটাকে আমরা কি বলি, যে আমরা টেন্স বলি। যেমন উদাহরণস্বরূপ আপনাকে যদি বলি, আমি যদি বলি যে আমি ভাত খাই, ভালো করে বুঝবেন, এত তাড়াহুড়া করার কিছু নাই। আমি যেখানে পৌঁছাতে চাই সেখানে পৌঁছানোর পরে আমার জিরানোর সময় আছে, কিন্তু আমি তাড়াহুড়া করে টপিক শেষ করলাম, কিন্তু পরীক্ষার হলে যখনই গেলাম তখনই ফি নারী জাহান্নামা খালিদিনা ফিহা, আমার ওইটা পড়ে কোনো লাভ নাই। আমাকে আগে বুঝতে হবে কি বলছে। আমি যদি বলি এখানে আমি ভাত খাই, আমি ভাত কি, তো ভাই আমি ভাত খাই। এরপরে আমি বললাম আমি 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 ভাত খেয়েছিলাম, ঠিক আছে? তাহলে আমি ভাত খেয়েছিলাম, তাহলে আরেকটা কথা আমরা বলে ফেলি যে আমি ভাত খেয়েছিলাম। এবারে আমি বলি কি আমি ভাত খাবো, ঠিক আছে? আমি ভাত খাবো, ঠিক আছে? আমি ভাত খাবো। তাহলে এই যে আমি ভাত খাই, আমি ভাত খাবো, আমি ভাত খেয়েছিলাম, তাহলে এই জায়গাটাতে তুমি যদি খেয়াল করো এখানে আমরা কি পাচ্ছি? তারপর ক্রিয়া সংগঠনের সময় আমি বলছি যে ভাইয়া আমি ভাত খাই, তার মানে কি প্রেজেন্ট টেন্স। আমি ভাত খেয়েছিলাম মানে অতীত সময়কে নির্দেশ করতেছে। আমার যে কাজ, এই কাজটা অতীতে হয়েছে। এই যে দেখেন অ্যাকশনটা কোথায়, অ্যাকশনটা হচ্ছে অতীতে, টাইম বোঝাচ্ছে। এই জন্য আমরা কি বলি, আমরা বলি পাস্ট টেন্স। আমি ভাত খাবো, এই যে অ্যাকশনটা, এই কাজটা কখন বোঝাচ্ছে? বলছে ভাইয়া ভবিষ্যৎ সময়কে বোঝাচ্ছে। তাহলে আমরা কি বলি সেটাকে? আমরা বলি ফিউচার। এখন কথা হচ্ছে এই জায়গাটাতে আমরা সবাই জানি টেন্স কয় প্রকার। বলছে ভাইয়া টেন্স হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে আমরা কি বলি অতীত, পাস্ট টেন্স। এরপর আমরা বলি কি, আমরা বলি হচ্ছে আপনার, আমরা বলি হচ্ছে কি বর্তমান, তার মানে কি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স। এরপরে আমরা বলি ভবিষ্যৎ, ভবিষ্যৎ মানে কি? তাহলে ভাইয়া ভবিষ্যৎ মানে হচ্ছে ফিউচার, এই যে ফিউচার টেন্স। তাহলে এবার আমি যখন বলছি যে টাইম অফ অ্যাকশনকে বোঝাচ্ছে এটা, অর্থাৎ ক্রিয়াটা কোন সময়ে সংঘটিত হচ্ছে সেটাকে আমরা টেন্স বলছি। আমি ভাত খাই বর্তমানের অবস্থা বোঝাচ্ছে, প্রেজেন্ট টেন্স। আমি ভাত খেয়েছিলাম অতীতের কথা বোঝাচ্ছে, তার মানে কি? বলছে ভাই পাস্ট টেন্স। আমি ভাত খাবো, এই যে ক্রিয়াটা সংঘটিত হচ্ছে, এই যে অ্যাকশন অফ টাইম, আমরা যে টাইম অফ অ্যাকশনের কথা বলছি, এটা কোথায়? বলছে ফিউচার। তাহলে এবার আমি ডিরেক্ট এখানে কি পাইলাম যে ভাইয়া টাইম অফ অ্যাকশন দিয়ে পাইলাম টেন্স হচ্ছে 3 প্রকার। কত প্রকার? বুঝছি ভাই 3 প্রকার। ওই যে আমার বাপ যেটা কইতো, হ্যাঁ আমার বাপ কইতো কি, একটা ছিল টেন্স বুড়ি, চলতো সে গুড়ি গুড়ি, 3টে ছেলে মেয়ে, তার প্রেজেন্ট পাস্ট ফিউচার। এই যে প্রেজেন্ট পাস্ট ফিউচার আমি পেলাম। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা এই জায়গাটাতে একটা প্রশ্ন তৈরি হয়ে যায়। তৈরিটা হচ্ছে যে ভাইয়া প্রত্যেকটা টেন্সকে আবার কয়ভাবে ভাগ করা যায়? তো হচ্ছে ভাইয়া প্রত্যেকটা টেন্সটাকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। আমরা বলি কি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। এরপর আমরা কি বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এরপর আমরা কি বলি প্রেজেন্ট পারফেক্ট,
পারফেক্ট, এরপরে আমরা বলি যে পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে প্রত্যেকটা টেন্সের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে এই যে এটার আবার 4টা করে শাখা আছে। কয়টা করে শাখা আছে? বলছে 4টা করে শাখা আছে। একটাকে আমরা বলছি যে ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট, আরেকটাকে আমরা বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, এরপরে আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট, এরপরে আমরা বলছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এবার পাস্টের ক্ষেত্রে সেম, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন প্রশ্ন হচ্ছে টেন্স দ্বারা যদি সময়কেই বুঝাইতো, শুধুমাত্র যদি সময়কেই তারা বুঝাইতো, তাহলে এই যে আমি যে কথাটা বললাম, তাহলে ইনডিফিনিট বলার কি দরকার ছিল, আমার কন্টিনিউয়াস বলার কি দরকার ছিল, আমার পারফেক্ট বলার কি দরকার ছিল, আমার পারফেক্ট কন্টিনিউয়াস বলার কি দরকার ছিল, তাই না? তাহলে এই প্রশ্নটা আমার মনের মধ্যে চলে আসে। তার মানে টেন্সের যে আমরা ডেফিনিশনটা পড়ি, এটা আসলে পুরাটাই সাংঘর্ষিক একটা কথা। আমার রেইন অ্যান্ড মার্টিন কি বলেছে, তাহলে আমরা দেখলাম এটা কে বলছে, টাইম অফ অ্যাকশনের কথা কে বলছে, নেসফিল্ড বলছে। কিন্তু রেইন অ্যান্ড মার্টিন এটা ডিটেলস ধারণা দিচ্ছে। তারা কি বলছে, নেসফিল্ডের জায়গায় তার দ্বিমত পোষণ করে বলছে যে ভাইয়া টেন্সটা কি, রেইন অ্যান্ড মার্টিন বলছে যে টেন্সটা হচ্ছে টাইম অফ অ্যাকশন এবং স্টেট অফ অ্যান অ্যাকশন। তারা কি বলছে, বলছে এই যে রেইন অ্যান্ড মার্টিন তখন বলল যে এই টেন্সের যে 3 প্রকার তুমি দেখছো, এই 3 প্রকার দিয়ে আসলে টেন্সকে ডিটেলস ভাবে বোঝা যায় না। এই টেন্সটাকে আমরা যদি বুঝতে চাই যে প্রেজেন্ট টেন্স, আচ্ছা প্রেজেন্ট টেন্সের কাজটা কিভাবে সম্পন্ন হয়েছিল, প্রেজেন্ট টেন্স কখন সংগঠিত হয়েছিল, কিভাবে সংগঠিত হয়েছিল, এই প্রশ্নগুলো এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। দ্যাটস ওয়াই তারা স্টেটের বিষয়টা টেনে নিয়ে এসছে। তার মানে এই যে আপনি ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট বা পারফেক্ট কন্টিনিউয়াস বলেন, এগুলোকে আমরা বলি স্টেট বা আসপেক্ট। স্টেট বা কি বলি আমরা, বলছি ভাই স্পেক্ট বা আসপেক্ট বলি আমরা। তাহলে এবার এই জায়গাটার দিকে তুমি যদি খেয়াল করো, ময়না, সোনা পাখি, টিয়া পাখি দেখো, তাহলে বলছে ভাইয়া আমি ভাত খাই, এই যে দেখেন এটা কাজের কি অবস্থা, আমি ভাত খেয়েছিলাম, এটা সময়কে শুধু বোঝাচ্ছে। আমি ভাত খাই, আমি ভাত খেয়েছি, আমি স্কুলে গিয়েছি, এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কথা। এখানে আমি যখন বলি আমি ভাত খেয়েছি আর আমি ভাত খাই, দুটো এক কথা না, দুটো একই সময়কে নির্ধারণ করছে, কিন্তু আমার কিভাবে সংগঠিত হচ্ছে এই কথাটা বলতে পারতেছে না। তার মানে কি, বলছে ভাইয়া আমরা যখন টাইম অফ অ্যাকশনের কথা বলি, এটা শুধুমাত্র আমাকে কি বলে, বলছে ভাইয়া কখন শব্দের উৎপত্তি দেয়, কখন হয়েছিল, আমি খাই বর্তমানে হয়েছিল, আমি খেয়েছিলাম অতীতে হয়েছিল, আমি ভাত খাবো ফিউচারে হয়েছিল। তাহলে জাস্ট এটা কখন কথা দেয়, কিন্তু স্টেট অফ অ্যাকশনটা বলে কিভাবে বা কোন অবস্থায়, কিভাবে বা কোন অবস্থায়। তাহলে কিভাবে বা আমরা কি বলছি, কোন অবস্থায়, কিভাবে বা কি, তো ভাইয়া কিভাবে বা কোন অবস্থায়। তাহলে এই যে আপনি যখন ভার্বটাকে বলছেন ভাইয়া ভার্ব তুমি কিভাবে সংগঠিত হও, ঠিক আছে, তুমি কোন অবস্থায় সংগঠিত হও, তখন যে প্রশ্নটা আসে তখনই এইগুলো আসে, স্টেট আসে, অবস্থা আসে, যে আমি ইনডিফিনিট, আমি কন্টিনিউয়াস, আমি পারফেক্ট কন্টিনিউয়াস। দ্যাটস ওয়াই এই ডেফিনেশনটাকে আমরা ভুল বলছি, এটা ডিটেলস আমরা একটু পরে দেখাচ্ছি। তাহলে দেখেন, তাহলে আমার এটুকু মনে রাখতে হবে যে ভাই টেন্স মানে কি, তাহলে আমরা বলি যে ভাই টাইম অফ অ্যান অ্যাকশন, আবার একই সাথে আমাকে বলতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ স্টেট অফ অ্যান অ্যাকশন। তার মানে শুধু যদি আমি টাইমের কথা বলি তাহলে পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স চলে আসে। যখন আমি স্টেট অফ অ্যাকশন বলি তখন এই টেন্সটা কখন কিভাবে সংগঠিত হচ্ছে, কোন অবস্থায় সংগঠিত হচ্ছে, সেই বিষয়টাও চলে আসে। দ্যাটস ওয়াই এই টেন্সের ডেফিনেশন হবে যে ভাইয়া স্টেট অফ অ্যান অ্যাকশন এবং আমরা বলবো টাইম অফ অ্যান অ্যাকশন। এই জিনিসটাকে আমি আরেকটু ব্যাখ্যা করতে চাই, তাহলে জীবনেও পড়া লাগবে না, জীবনেও পাওয়া লাগবে না। যেমন আমরা এখানে বলছি যে প্রত্যেকটা টেন্সের আসপেক্ট বা স্টেট থাকে কয়টা, তো ভাইয়া প্রত্যেকটা টেন্সের আসপেক্ট বা স্টেট থাকে হচ্ছে 4টা। কয়টা, তো ভাইয়া 4টা। তার মানে কি, বলছে ভাইয়া কিভাবে সংগঠিত হচ্ছে এটা বোঝার জন্য আসলে এই টেন্সের প্রকারভেদগুলো চলে আসছে। প্রেজেন্টের মধ্যে 4টা, পাস্টের মধ্যে 4টা, ফিউচারের মধ্যে 4টা। এটা কি জন্য আসছে, তো ভাইয়া কখন বুঝাইলে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, কিভাবে যদি বুঝাইতে চাই তখনই 4টা আসপেক্টের কথা চলে আসে, 4টা স্টেটের কথা চলে আসে। তাহলে এবার আসেন আমরা ইনডিফিনিটের নাম কি বলি, বুঝছি ভাই ইনডিফিনিট বা সিম্পল। আমরা বলি কি, আমরা যদি প্রেজেন্ট টেন্সের উদাহরণ দিই তোমাকে, তাই আমরা কি বলি, বুঝছি ভাইয়া আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা বলি সিম্পল প্রেজেন্ট। এটা বলতে আমরা আসলে কি বুঝাই, তাহলে এই জায়গাটাকে আমাকে আগে ক্লিয়ার করে আসতে হবে, তাহলে আমার জন্য পড়া অনেকখানি সহজ হয়ে যাবে, রাইট। তাহলে এবার দেখেন আমরা যদি
একটু খেয়াল করি ইনডিফিনিটের বাংলাটা কি, এটা আগে আমাকে বুঝে আসতে হবে। তাহলে ময়না, ইনডিফিনিটের বাংলাটা আমাকে একটু লিখে দাও তো তোমরা, যে ভাইয়া ইনডিফিনিট বলতে আমি কি বুঝি। একটু সুন্দর করে আমাকে একটু লিখে দাও তো ভাইয়া, যে ভাইয়া ইনডিফিনিট বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, একটু ইনডিফিনিটের ব্যাপারটা আমাকে একটু লিখে দিবা, যে ভাইয়া আমি ইনডিফিনিট বলতে আমি কি বুঝি, ইনডিফিনিট মানেটা কি। একটু আমাকে লিখে দাও তো ভাইয়ারা, ইনডিফিনিট মানেটা কি, ইনডিফিনিট বলতে আমি কি বুঝি, ইনডিফিনিটের মিনিংটা কি। আমাকে একটু বলতে পারবা যে ভাইয়া ইনডিফিনিটের মিনিংটা কি। আমাকে একটু বলো তো যে ইনডিফিনিটের মিনিংটা কি ভাইয়া। ইনডিফিনিটের মিনিংটা কি এটাকে বুঝতে হবে। হ্যাঁ, একজন শরীফ আক্তার লেখছে সাধারণ উক্তি, মারিয়া রহমান বলছে বর্তমান। প্রেজেন্ট মানে তো বর্তমান ময়না, তাহলে ইনডিফিনিট মানে তো বর্তমান না। প্রেজেন্টের মধ্যে আমরা বলছি প্রেজেন্ট মানে কি, তো বলছে ময়না প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান। প্রেজেন্ট মানে কি, তো বলছে ভাই বর্তমান। তাহলে বর্তমানটা কি, বলছে জাস্ট এটা সময়কে নির্দেশ করতেছে, টাইম। এবার এই যে আসপেক্ট বাই স্টেট, স্টেট মানে কি, তো বলছে ভাইয়া কিভাবে, এই যে কিভাবে সংগঠিত হচ্ছে এটা জানানোর জন্য এই বর্তমান কালকে আমরা তিনটা ভাবে ভাগ করছি, প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট, কন্টিনিউয়াস বা প্রোগ্রেসিভ, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ, প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না। তাহলে ইনডিফিনিটের বাংলাটা আমি তোমার সাথে একটু শুনতে চাচ্ছিলাম। একজন বলছে ইনডিফিনিট মানে সাধারণ, ওরে গাধা, ওরে গাধা, ওরে বোকা, আসো নাদান, ওরে বাচ্চা, একটু মনোযোগ দিয়ে শোনো। তাহলে আমরা আর্টিকেলের সময় পড়ছি না এরকম, আর্টিকেলকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। কয়টি ভাগে ভাগ করতে পারি, তো ভাইয়া আর্টিকেলকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা নাম হচ্ছে ডিফিনিট আর একটা নাম হচ্ছে ইনডিফিনিট। ভালো করে খেয়াল করো, আমরা কি বলছি আর্টিকেলকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি, বলছে ভাইয়া দুই ভাগে ভাগ করতে পারি। একটা ডেফিনিট, ডেফিনিট মানে কি নির্দিষ্ট, ওটার নাম কি বলেছিলাম দি। আর একটা বলেছিলাম ইনডিফিনিট, তার মানে কি অনির্দিষ্ট, ওর নাম কি ছিল এ এন, তাই না। তাহলে এবার আসেন, তাহলে ইনডিফিনিট মানেটা কি, তো ভাইয়া ইনডিফিনিটের বাংলাটা হচ্ছে অনির্দিষ্ট বা অনিশ্চিত। ভালো করে আরেকবার শোনেন, অনির্দিষ্ট বা কি, তো ভাইয়া অনির্দিষ্ট বা অনিশ্চিত। আরেকবার ভালো করে শোনেন, তাহলে আর জীবনেও পড়া লাগবে না, ঠিক আছে, জীবনেও পড়া লাগবে না। আর যদি না পড়ে মুখস্থ করেন, তাহলে এই যে গতবার খালি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিছিল 1,14,114 জন, পাস করছে 7,921 জন। ওই যে খালি কি পয়েন্ট দেখে যদি উত্তর করে যান, তাহলে ফি নারী জাহান্নামা খালিদিনা ফিহা, কাজ হইতো না। আপনাকে বুঝে আসতে হবে। তাহলে ইনডিফিনিট মানে আমি বাংলা বললাম যে ভাইয়া ডেফিনিট মানে নির্দিষ্ট, আর ইনডিফিনিট মানে কি অনির্দিষ্ট। ছোটবেলায় তুমি আর্টিকেলের মধ্যে পড়েছো যে ভাইয়া ডেফিনিট মানে কি, তো ভাইয়া ডেফিনিট মানে নির্দিষ্ট, আর ইনডিফিনিট মানেটা কি, তো ভাইয়া ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। তাহলে এই জায়গাটাতে ইনডিফিনিটের বাংলা আমরা বলছি অনির্দিষ্ট না অনিশ্চিত। তাহলে অনিশ্চিত নামটা কিভাবে আসছে, কিভাবে আসছে, তাহলে আমাকে এটাকে খেয়াল করতে হবে যে ভাইয়া ইনডিফিনিট নামটা কিভাবে আসছে। তাই যেমন আমি যদি তোমাকে এরকম ভাবে বলি হি গোস টু স্কুল, আমি বললাম হি, এরপর আমি বললাম গোস টু স্কুল, হি গোস টু কি, তো ভাইয়া হি গোস টু স্কুল, এটা বাংলাটা কি, বলছে ভাইয়া সে স্কুলে যায়। সাধারণ একটা স্টেটমেন্ট, তাই না। তুমি পড়ে আসছো পরীক্ষার জন্য যে ভাই সাধারণ স্টেটমেন্ট হলে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এখানে ইনডিফিনিট নামটাই বা কেন তারা দিল। আমি যখন কেনর উত্তরগুলো বের করতে পারবো তখন আমার কাছে পড়া হবে মজাদার। আর আমি যদি কেনর উত্তর না পড়ে আমি শুধু অলওয়েজ মুখস্থ করে যাই, জেনারেলি মুখস্থ করে যাই, এটা কখনোই মজাদার বিষয় না। আমাকে মজাদার জিনিস বানাইতে হবে যদি আমি ফাংশনটা বুঝতে চাই। তাহলে এবার আমার প্রশ্ন হচ্ছে হি গোস টু স্কুল, আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটার নাম আমি ইনডিফিনিট প্রেজেন্ট ইনডিফিনিট কেন বলছি। তাহলে বলছে ভাইয়া এটা অনিশ্চিত ঘটনা, তাই তার মানে কি, বলছে ভাইয়া সে স্কুলে যায়, সে স্কুলে কি, তো ভাইয়া সে স্কুলে যায়, তার মানে এটা কি, তো সে তার কাজটা কি শেষ হয়ে গেছে। আমরা জানি ভার্ব টপিকটা কি, বলছে ভার্বে এই যে টেন্সটা কি, বলছে ভার্বটা কখন সংগঠিত হচ্ছে, কিভাবে সংগঠিত হচ্ছে, ওটার নামে টেন্স। তাহলে আমি যদি বলি সে স্কুলে যায়, তাহলে স্কুলে যাওয়াটা কি, বুঝতে ভাই এটা আমরা যদি বলি সে স্কুলে যায় কাজটা শেষ না। আবার আমি যদি বলি আবার কাজ শেষ বা শেষ না দুটাই বোঝায়। বলে কিরকম, সে স্কুলে যায়, যাওয়ার পর আবার বাড়িতে আসে, তারপরে কি আবার স্কুলে যায়, মিনিংটা তো এরকমই। সে স্কুলে যায় মানে কি, সে সবসময় যায়, সবসময় যায় মানে কি, সে আজকে স্কুলে গেছে আবার বাড়িতে আসছে, আবার এরপরে কি স্কুলে গেছে আবার বাড়িতে আসছে, আবার কি স্কুলে গেছে। তার মানে এটার দ্বারা কাজ শেষ হওয়া বা শেষ না হওয়া কোনোটাই বুঝায় না। আমি আবার বলছি এটার দ্বারা কি, তুমি ভাইয়া কাজ শেষ হওয়া, কাজ শেষ হওয়া বা শেষ হওয়া বা না হওয়া বা কি, তো ভাইয়া না হওয়া দুইটাই বুঝায়। ওকে, কয়টা বুঝায় রে, দুইটাই বুঝায়। কয়টা বুঝায়, দুইটাই বুঝায়। কাজ শেষও হওয়া বুঝায় না, কাজ শেষ সেটাও বুঝায় না। এটা একটা সাইকেলের মতো, এটা রাউন্ড দিতেই থাকে। এটা কিসের মতো রাউন্ড দিতে থাকে, বুঝছো ভাইয়া, সাইকেলের মতো রাউন্ড দিতেই থাকে।
আমি আবারও বলছি, ভালো করে খেয়াল করো, হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। স্কুলে যায় মানে কি, সে সবসময় স্কুলে যায়। তার মানে আজকে স্কুলে গেছে, আবার বাড়িতে আসছে, আবার স্কুলে গেছে, আবার বাড়িতে আসছে, আবার স্কুলে গেছে, আবার বাড়িতে আসছে। তার মানে কি, কাজটা কি শেষ? বুঝছে না ভাই, বোঝা যাচ্ছে না? তার মানে কাজ শেষও না, আবার কাজ কি শেষও বুঝাচ্ছে না, শেষ হওয়াও বুঝাচ্ছে না, না হওয়াও বুঝাচ্ছে না। এই যে ব্যাপারটা, এটাকে আমরা বলছি অনিশ্চিত। এটাকে আমরা কি বলছি রে তো ভাই? অনিশ্চিত। দ্যাটস ওয়াই এটার নাম আসছে, আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট। আমি আমরা বলছি হি গোস টু স্কুল, তার মানে কি, সে স্কুলে যায়। তার মানে কি, সে স্কুলে যায় মানে কি, সবসময় যায়। সে স্কুলে আজকে গেছে, বাড়িতে আসছে, আবার স্কুলে গেছে, আবার বাড়িতে গেছে। তার মানে সে কি, কাজ হওয়া বুঝা, শেষ হওয়া বুঝাচ্ছে না, কাজ না হওয়া বুঝাচ্ছে না। তার মানে এই যে সাইকেল আকারে ঘুরতে আসে, তার ব্যাপারটা কি বলছে ভাইয়া? অনিশ্চিত। দ্যাটস ওয়াই আমরা এখানে বলছি এটার নাম হচ্ছে ইনডেফিনিট। এটাই আমাকে বুঝাইলো কিভাবে কাজটা সংগঠিত হয়। এটা এই জন্য আমরা বলছি স্টেট, অবস্থা বুঝাচ্ছে। এটা কিভাবে সংগঠিত হয়, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি অ্যাসপেক্ট, রাইট? কন্টিনিউয়াস মানে কি? তাহলে এবার আসেন মজার জিনিস, কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি? আমি যদি বলি হি ইজ গোয়িং টু স্কুল, ভালো করে খেয়াল করবেন, হি ইজ, এরপর আমি বললাম গোয়িং টু স্কুল, হি ইজ গোয়িং টু কি, তো ভাইয়া হি ইজ গোয়িং টু স্কুল। তাহলে এই যে আপনি যখন বলছেন হি ইজ গোয়িং টু স্কুল, তার মানে বাংলা কি? তো ভাইয়া সে স্কুলে যাচ্ছে। তার মানে কি, যাওয়ার কাজটা কি? তো ভাইয়া যাওয়ার কাজটা হচ্ছে চলমান। যাওয়ার কাজটা কি? বুঝতে পারছি, চলমান। যেহেতু ঘটনা চলমান, দ্যাটস ওয়াই এর নাম কি? কন্টিনিউয়াস। দ্যাটস ওয়াই এর নাম কি? তো ভাইয়া প্রোগ্রেসিভ, চলমান। কিন্তু মজার ব্যাপারটা দেখেন তো, সে যে স্কুলে যাচ্ছে, যাওয়ার কাজটা কি শেষ হয়েছে? তো না, যাওয়ার কাজটা শেষ হয়নি, বুঝাচ্ছে সে স্কুলে যাচ্ছে। তাহলে ভার্বটা কিভাবে সংগঠিত হচ্ছে? এটা কি ভার্বের কাজ কি, যাওয়ার কাজটা কি শেষ হয়েছে? তাহলে আপনার উত্তর আসবে না ভাইয়া, এখানে যাওয়ার কাজটা শেষ হয়নি, রাইট? যাওয়ার কাজটা কি? তো ভাইয়া যাওয়ার কাজটা শেষ হয়নি, সে এখনো যাচ্ছে, ঘটনাটা চলমান, শেষ হয়নি। তার মানে এটাকে কি বলছি আমরা? আমরা বলছি ভাইয়া এটা ইনকমপ্লিট অ্যাকশন। কি অ্যাকশন রে? তো ভাইয়া এটা ইনকমপ্লিট অ্যাকশন, ইনকমপ্লিট অ্যাকশন। তাইলে সবসময় মনে রাখা লাগবে, কন্টিনিউয়াস টেন্স বা প্রোগ্রেসিভ টেন্সটা এটা কাজ শেষ হওয়া বুঝায় না, এটা চলমান ঘটনা বুঝায়। এটা ইনকমপ্লিট অ্যাকশন। এটা কি অ্যাকশন? বুঝছো ভাই? ইনকমপ্লিট অ্যাকশন। তা যাওয়ার কাজটা এখনো শেষ হয়নি। বাট পারফেক্ট টেন্সের দিকে তুমি যদি খেয়াল করো, পারফেক্ট টেন্সের দিকে তুমি যদি খেয়াল করো, আমরা বলি কি, হি হ্যাজ গন টু স্কুল। গন টু কি? তো ভাইয়া হি হ্যাজ গন টু স্কুল, সে স্কুলে গিয়েছে। তার মানে স্কুলে গিয়েছে মানে কি? তো ভাইয়া এখানে যাওয়ার কাজটা কি? তো ভাইয়া যাওয়ার কাজটা হচ্ছে শেষ। যাওয়ার কাজটা কি? তো ভাইয়া যাওয়ার কাজটা শেষ। হি হ্যাজ গন টু স্কুল, বাংলা কি? সে স্কুলে গিয়েছে। তার মানে সে স্কুলে গিয়েছে, তার মানে আমরা বলছি যে ভাইয়া তার যাওয়ার কাজটা কি? তো ভাইয়া 100% তার যাওয়ার কাজটা হচ্ছে শেষ। যাওয়ার কাজটা কি? তো ভাইয়া যাওয়ার কাজটা হচ্ছে শেষ। যাওয়ার কাজটা কি? শেষ। আমরা এই যে যেহেতু যাওয়ার কাজ শেষ, দ্যাটস ওয়াই আমরা বলছি এটার নাম হচ্ছে পারফেক্ট। আমরা বলি না ছেলেটা পারফেক্ট, তার মানে কি, যেরকম ছেলে হওয়ার কথা ছিল ওই রকমই হয়েছে। ছেলেটা দেখতে ভালো, নামাজ কালাম পড়ে, মেধা আছে, মাঝে মাঝে নাইট ক্লাবেও যায় না, ওই ছেলেটা হচ্ছে পারফেক্ট। এবার দেখেন ভার্বের ক্ষেত্রে আমি যখন বলছি ভার্বের কাজটা কি, তো ভাই এখানে ভার্বের কাজ শেষ, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি পারফেক্ট। এই জন্য আমরা এই টেন্সের নাম বলি কি, আমরা বলেছি ভাইয়া এটার নাম হচ্ছে পারফেক্ট টেন্স। কারণটা কি? তো ভাইয়া পারফেক্ট টেন্সের কাজটা হচ্ছে শেষ। আর এখানে কি, ইজ গোয়িং টু স্কুল যখন বলছেন, তার যাওয়ার কাজটা এখনো শেষ হয়নি। তার যাওয়ার কাজটা কি? তো ভাইয়া তার যাওয়ার কাজটা হচ্ছে চলমান। যাওয়ার কাজটা কি? তো ভাইয়া যাওয়ার কাজটা হচ্ছে চলমান। এজনের নাম কি? ইনকমপ্লিট। আরেকটা নাম আছে কন্টিনিউয়াস টেন্সের, আরেকটা নাম আছে, সেটাকে আমরা বলি ইমপারফেক্ট। কি নাম বলি? তো ভাইয়া আরেকটা নাম বলি আমরা, সেটার নাম হচ্ছে ইমপারফেক্ট। এটা যেহেতু কাজটা কি, তো ভাইয়া এখানে যেহেতু তার যাওয়ার কাজটা শেষ, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলছি পারফেক্ট টেন্স। আর এটা যেহেতু তার কাজ শেষ হয়নি, দ্যাটস ওয়াই এটার নাম আমরা বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা প্রেজেন্ট ইমপারফেক্ট। যেহেতু শেষ হলে পারফেক্ট, শেষ হয়নি, দ্যাটস ওয়াই এটার নাম আমরা কি বলছি? তখন আমরা বলছি যে ভাইয়া আমরা যদি এই জায়গাটার দিকে খেয়াল করি, যাওয়ার কাজটা শেষ, দ্যাটস ওয়াই পারফেক্ট, যাওয়ার কাজটা শেষ হয়নি, এজনের নাম কি? ইমপারফেক্ট। তাহলে এবার আপনি যদি পারফেক্ট কন্টিনিউয়াসের দিকে খেয়াল করেন, তাহলে আপনি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলতে কি বুঝেন? পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে হচ্ছে কমপ্লিট। পারফেক্ট মানে কি? তো ভাই পারফেক্ট মানে হচ্ছে কমপ্লিট। আর কন্টিনিউয়াস মানে কি পাইছি? কন্টিনিউয়াস মানে যাওয়ার কাজটা শেষ হয়নি, ইনকমপ্লিট। তার মানে এটাকে আমরা বলছি ইনকমপ্লিট। তাহলে এই দুটা সমন্বয়ে আমার তৈরি হয়েছে কি? তো ভাইয়া পারফেক্ট কন্টিনিউয়াস। নাম কি তৈরি হয়েছে? তো ভাইয়া আবার পারফেক্ট কন্টিনিউয়াস নামটা তৈরি হয়েছে। তাহলে এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা কি পাচ্ছি দেখেন। আমি যদি বলি হি হ্যাজ বিন রিডিং,
রিডিং আ বুক, ওকে, সিন্স 2 p.m. সিন্স কি বলছে ভাইয়া? সিন্স 2 p.m. ওকে, তাহলে এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, আমরা এখানে কি পাচ্ছি দেখো, সে পড়ার কাজটা কি তো ভাইয়া? পড়ার কাজটা চলমান, সে 2টার থেকে বই পড়ছে। তা 2টার থেকে বই যদি পড়ে, তার মানে এখানে কি তো ভাইয়া? কাজটা হচ্ছে চলমান। চলমান হলে আমি কি বলবো? বুঝতে ভাইয়া কন্টিনিউয়াস, এটা কি কন্টিনিউয়াস। এবার দেখেন এই যে সিন্স 2 p.m. বললেন, ঠিক কয়টার থেকে সে পড়তেছে? তো ভাইয়া কাটায় কাটায় আমরা যদি বলি 2টার থেকে পড়তেছে, তার মানে কি এটা পারফেক্ট টাইম, একদম কাটায় কাটায় টাইম থেকে শুরু করছে। পারফেক্ট কি তো ভাই? একদম পারফেক্ট টাইম থেকে শুরু করছে। এটা যেহেতু পারফেক্ট টাইম, একদম কমপ্লিট টাইম, আর এখানে যেহেতু কাজটা চলছে, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। জাস্ট আমরা এতক্ষণ ইন্ট্রোডাকশন দিলাম, টেন্স বলতে আমরা কি বুঝি। এতক্ষণ আমরা কি দিলাম তো ভাইয়া? জাস্ট আমরা আপনাকে ইন্ট্রোডাকশন দিলাম, টেন্স বলতে আমরা কি বুঝি। তাহলে আমি আগে বলেছি টেন্স মানে আমার বলি যে ভাইয়া টাইমটাকে নির্দেশ করে, কখন আর যখন আমি কিভাবে বলি তখন এর অবস্থানটা তৈরি হয়। প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট প্রোগ্রেসিভ, প্রেজেন্ট পারফেক্ট আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি আবার বলছি, ইনডিফিনিট মানে কি? অনিশ্চিত। সে স্কুলে যায়, তার মানে কি? সে সবসময় স্কুলে যায়। আজকে স্কুলে গেছে, আবার বাড়িতে আসছে, আবার গেছে, তার মানে সাইকেল আকারে চলছে। কাজ শেষ হওয়া বা না হওয়া কোনোটাই বুঝাচ্ছে না। তাহলে সে স্কুলে যায়, কি তার কাজ শেষ হয়ে গেছে? বাড়িতে আসছে, আবার গেছে, কাজ কি শেষ হয়েছে? না, এজনের নাম হচ্ছে অনিশ্চিত টেন্স। কন্টিনিউয়াস মানে কি? চলমান। চলমান মানে কি বুঝাই? ইনকমপ্লিট। পারফেক্ট মানে কি? কাজ শেষ, এজনের নাম হচ্ছে পারফেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াস মানে পারফেক্ট টাইমও আছে এখানে, আবার কাজটা চলমানও আছে, ইনকমপ্লিটও আছে। দ্যাটস ওয়াই আমরা এখানে বলছি যে ভাই এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। কি বলবো তো ভাই? আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন, জানাইলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। এতক্ষণ আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ঠিক আছে, টেন্সের নামকরণটা কিভাবে আসছে, এই ইন্ট্রোডাকশনের উপর ভিত্তি করে আমরা টেন্সের আজকে পার্ট 1টা করব, যাতে আপনাকে জীবনও আর পড়তে না হয়। যেভাবে আমি বলছি এভাবে যদি আপনি চিন্তা করতে পারেন, তাহলে জীবনও ইংলিশে আপনাকে ফেল নিয়ে টেনশন করতে হবে না। হ্যাঁ, আমি ফেল করবো নাকি করবো না, না, আপনি সর্বোচ্চ, শুধু পাস না, আপনি সর্বোচ্চ মার্কস নিয়ে আপনি বের হতে পারবেন। এটা আপনাকে মাথায় রাখতে হবে, আর এটা আপনাকে বুঝতেই হবে। একবার না বুঝলে আরেকবার বুঝতে হবে, আরেকবার না বুঝলে বুঝতে হবে। ক্লাস 6 থেকে পড়তেছেন, তারপর আপনার সেন্স কখনো ক্লিয়ার হয়নি। আমি যেভাবে বললাম টেন্সের নামকরণ, আপনার বুকের মধ্যে হাত দিয়ে বলেন তো, জীবনে এভাবে চিন্তা করেছেন কিনা? কি জীবনেও কোন উস্তাদ আপনাকে দেখাইছে কিনা এইভাবে? না। আপনাকে যদি ভালো করতে হয় তাহলে কষ্ট করে সুন্দরভাবে বুঝতে হবে। এখানে শর্টকাটের কোনো জায়গা নেই। শর্টকাটের খুঁজতে 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 আজকে এই জায়গায় দাঁড়ায় আছেন, 2 দিন পরে অ্যাডমিশন টেস্ট, যদি না হয় ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, একদম কোথায় চলে যাবেন? রাইট? তো এই জন্য শর্টকাটের চিন্তা করার কোনো সুযোগ নাই। ওকে, নুসরাত ইসলাম ক্লিয়ার, তিথি অনেক ভালোভাবে বুঝছি। ওকে, এরপরে ওকে, হ্যাঁ শাহরিয়ার রাতুল, হ্যাঁ এত সহজ পড়ে অ্যাডমিশনে, হ্যাঁ ভেরি গুড। ওকে, আচ্ছা, ওকে, এবার আসেন, এরপরে আসেন। ওকে, এরপরে একটু খেয়াল করবেন, এটা হচ্ছে ক্লিয়ার, তাসনিয়া ক্লিয়ার। ওকে, এবার এইটাই হচ্ছে মূল কাহিনী। ওকে, ক্লিয়ার, রূপকথা ক্লিয়ার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট মানে কি বলছি? কমপ্লিট। এই যে দেখেন সিন্স 2 p.m. তার মানে কি বলছে? পারফেক্ট টাইমের কথা বলছে। কটার সময় শুরু করছেন পড়া? বলছে 2টার থেকে। এটা পারফেক্ট টাইম, একদম কাটাই কাটাই পারফেক্ট শেষ। এই যে পারফেক্ট কমপ্লিট টাইমে শুরু করছেন আপনি। আর যেহেতু পড়ার কাজটা চলমান, চলমান মানে কি? ইনকমপ্লিট ক্লাস। সে হচ্ছে পড়তেছে একটা বই, তার পড়া এখনো শেষ হয়নি, এই জন্য এটার নাম আমরা বলছি ইনকমপ্লিট। হ্যাঁ, এটার নাম আমরা কি বলছি? ইনকমপ্লিট। এই জন্য আমরা এখানে বলছি যে ভাই এটা আমরা পারফেক্ট, এটাকে আমরা কি বলছি? কন্টিনিউয়াস। আর ওটা কি বলছে? পারফেক্ট। ওকে, এটাই হচ্ছে কাহিনী। বৃষ্টি, রিয়া, দুর্গা, না ভাই এভাবে কেউ পড়ায়নি, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা আসেন, এরপরে দেখেন, এরপরে আমরা যদি খেয়াল করি আমরা কি পাচ্ছি। আসেন, টেন্সের মধ্যে পড়তে পড়তে আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলো। তাহলে এটা উত্তর করবেন তো 1 নম্বর কোশ্চেনে, দ্য টেন্স অফ এ ভার্ব ইজ রিলেটেড টু। অনেকবার পরীক্ষায় পড়ছে, আকাশে যতগুলো তারা আছে ততবার পরীক্ষায় পড়ছে। একটু খেয়াল করে আমাকে জানাবেন যে এটা বলতে কি বুঝি। ওকে, এটা বলতে আমরা কি বুঝি। ওকে, রিয়াদ হুসাইন, যেভাবে সিন্স মর্নিং থাকলেও আমরা ওটাকে পারফেক্ট বলি। হ্যাঁ, ওটাকে আমরা কি বলি? কমপ্লিট বলি। কমপ্লিট টাইমের কথা বলা আছে। ওকে, এবার আসে, তারপর দ্য টেন্স অফ এ ভার্ব ইজ রিলেটেড টু। টেন্স অফ ভার্ব কিসের সাথে সম্পর্কযুক্ত?
কিসের সাথে সম্পর্কযুক্ত একটু সুন্দর করে পড়বেন। দেখেন আমরা মধ্যবিত্ত মানুষ, আমি সবসময় ক্লাসে একটা কথা বলি, সমাজে আমরা তৈরি করে রাখছি তিনটা শ্রেণী, উচ্চবিত্ত, মধ্যবিত্ত আর নিম্নবিত্ত। আসলে কিছু নাই, মধ্য বলতে বলতে কিছু নাই, আমার ধারণাতে নাই। এটা উচ্চবিত্ত, তার যা ইচ্ছে তাই সেটা করতে পারতেছে, আর একটা নিম্নবিত্ত, এর একদম খারাপ অবস্থা। মধ্যবিত্ত বলতে আমরা বলি মানসিক সান্ত্বনা, দিনটা কেটে যাচ্ছে কিন্তু রক্তটা বের হচ্ছে না। আপনার মাথার উপরে যদি ছাদ না থাকে সবসময় মনে করবেন যে আপনার দৃষ্টি হবে আকাশ পর্যন্ত। আরে আমরা মধ্যবিত্ত, হ্যাঁ, আমাদের এত নাটক করে তো লাভ নেই। যার মাথার উপরে ছাদ থাকে তার দৃষ্টি হচ্ছে ছাদ পর্যন্ত, যার মাথার উপরে ছাদ থাকে না তার দৃষ্টি হচ্ছে আকাশ পর্যন্ত। তোমাকে আকাশ পর্যন্ত যাইতে গেলে আপনাকে পারফেক্ট ভাবে পড়তে হবে, একদম কমপ্লিট ভাবে, পারফেক্ট। ওকে, আসেন এখানে এক নম্বর কোশ্চেনের আমি একটু দ্রুত উত্তর চাচ্ছিলাম। এখানে কি হবে? তাকি উসমান বলছে এ, ইশরাত জাহান বলেছে এ, সেজুতি বারাই বলছে এ, বৃষ্টি রায় দুর্গা বলেছে এ, ইনিয়া আহমেদ বলেছে এ, এরপরে তাকি উসমান শামীম বলেছে এ। তাহলে আমি অনেকক্ষণ ধরে কাহিনী করছি যে টেন্স বলতে আমরা কি বলছি। বলছে ভাইয়া টাইম অফ অ্যান অ্যাকশন, তার মানে এর কি বলছে? ভাবটা কখন সংঘটিত হয়, কখন ঘটে, ভাবটা কখন ঘটতেছে, এটা যখন বুঝবে। কখন মানে কি? সময়। দ্যাটস ওয়াই এটা উত্তরটা কি বলবো আমরা? তো বলছে ভাইয়া আমরা তখন বলবো যে এটা উত্তর হবে এ। ওকে, এরপর আসেন, এবার আমরা বিসমিল্লাহ বলে টেন্সের মধ্যে ঢুকলাম, তাই তো? এতক্ষণ ছিল ইন্ট্রোডাকশন। দ্য গেম অফ সেন্স, আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কি? আসেন, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এতক্ষণ ধরে ওটাই বললাম আমি যে বই এগুলো সংজ্ঞা দেওয়া নাই, আমার পড়ানোর সাথে বইয়ের পড়ানো মিলে না, রাইট? বইয়ের পড়ানো মিলে না, বইয়ে জায়গায় লেখা আছে, বইয়ে যেটা লেখা আছে ওটা পড়ে যদি কাজই হইতো, তার নীলক্ষেতের দোকানদাররা হয়তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ডাক্তার, সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার, সবচেয়ে বড় বিশেষ ক্যাডার। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহী পাঠাইছে ডিরেক্ট না, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে। তার মানে একটা শিক্ষক লাগে। শিক্ষক আপনাকে রাইট ট্র্যাকটা ধরায় দিবে যে এইভাবে পড়তে হয়। শুধু বই পড়ে কাজ হইলে সবাই বই পড়ে সবকিছু উল্টায় ফেলাইতো। আর বইয়ে যেটা লেখা আছে ওটা যদি ক্লাসেই পান তাহলে ক্লাস করার দরকার নেই। ক্লাস করা মানে হচ্ছে জিনিসটাকে আমি ফাংশনে ধরতে পারতেছি কিনা। আমি যেটা পড়াচ্ছি, আমি 15 বছর পড়ানোর ফলে আমার যে অভিজ্ঞতা হয়েছে, একদম খারাপ স্টুডেন্ট তো ছিলাম না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে টপ সাবজেক্টে পড়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্টে প্লেস করেছি, রাইট? তাহলে এই জায়গাটা থেকে আবার পড়াচ্ছি কত বছর ধরে? 15 বছর ধরে। তার মানে মেধাও খারাপ না যে আমি এতগুলো বই পড়ছি মনে রাখতে পারিনি। আমি জীবনে যা শিখেছি, যেটা উপলব্ধি করেছি, 100-এর উপরে বই পড়ে যেটা আমি উপলব্ধি করেছি, আমি সেটাই আপনাকে পড়াচ্ছি। বাজারে সস্তা গাইডের মতো করে পড়াচ্ছি না। একটু ভালো করে মনোযোগ দিয়ে কথা শুনবেন। ওকে, এবার আসেন, তাহলে এবার আমরা বলছি সাধারণভাবে প্রেজেন্ট টাইমকে যেটা নির্দেশ করে, প্রেজেন্ট টাইম বর্তমান সময়কে যেটা সাধারণভাবে নির্দেশ করবে আপনাকে। কোন চলমান ঘটনাকে, চলমান ঘটনা মানে কি একটু আগে বলে আসছি, চলমান ঘটনা মানে কি? তো ভাই চলমান মানে হচ্ছে কন্টিনিউয়াস। কোন সমাপ্ত ঘটনা, সমাপ্ত ঘটনা মানে কি? পারফেক্ট। সমাপ্ত ঘটনা মানে কি? তো ভাই পারফেক্ট। তার মানে আমার কোনো কাজ চলমানও বুঝাবে না, আবার কাজ কি শেষ হওয়া বুঝাবে না। এটা কি? তো ভাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা মানে আমরা জানি প্রেজেন্ট টাইমকে নির্দেশ করবে, এবং এটা এই জন্যই এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। সাধারণ স্টেটমেন্ট বুঝাবে, অথবা আপনার অনিশ্চিত ঘটনা বুঝাবে, পার্মানেন্ট বিষয় বুঝাবে, সেটাকে আমরা প্রেজেন্ট টাইম বলি। ওকে, তাহলে এবার আসেন, এবার এই জায়গাটাকে জাস্ট এটা ডেফিনেশন, আমরা একটু আস্তে আস্তে সামনের দিকে আগাই। দেখেন এটা স্ট্রাকচার কি? তাহলে আমরা বলি যে ভাইয়া আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হচ্ছে, প্রথমে আপনার কি বসবে? বলছে ভাইয়া সাবজেক্ট বসবে, এরপরে কি বসবে? বলছে ভাইয়া ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, এরপরে কি বসবে? তো বলছে ভাইয়া আমার এরপরে অবজেক্ট বসবে। এবার আমি যদি বলি, যেমন আমি যদি বলি ইহি, এরপর আমি বলছি গোস টু স্কুল, সে স্কুলে যায়। ওকে, তারপরে দেখেন হি সেইস, এই যে দেখেন আমি যখন বলি হি সেইস, এই যে দেখেন, তাহলে এবার এই জায়গাটা দেখেন আমরা বলছি এখানে যে সাবজেক্ট যেটা আসবে, সাবজেক্টের পরে ভার্বের কি ফর্ম হবে? প্রেজেন্ট ফর্ম হবে। এবার দেখেন সাবজেক্টটা কি বলছে? ভাই থার্ড পারসন সিঙ্গুলার, এই যে এরপরে ভার্বের কি দেওয়া আছে? প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে। আমরা এটুকু জানি যে ভাইয়া সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন কি হয়? তো ভাইয়া থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস আসে। তাই এবার দেখেন এখানে আসছে কি? তো ভাই ইএস, এখানে আসছে কি? তো ভাই এখানে আসছে এস। তাই বলছি হি গোস টু স্কুল, আপনি এখানে দিচ্ছেন ইএস, ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা জানি এস বা ইএস যুক্ত করতে হয়, এস বা এস কি যুক্ত করতে হয়। তাহলে এবার দেখেন আমি কোথায় এস যুক্ত করব আর কোথায় ইএস যুক্ত করব, এই জায়গাটাতে অনেক বেশি ঝামেলা বেঁধে যায়। আসেন আমরা এই ঝামেলাটা মোকাবেলা করব কিভাবে, রাইট? ঝামেলাটা মোকাবেলা করব কিভাবে? সহজ ভাষায়, যদি আপনি
কোনো ওয়ার্ডের শেষে যদি আপনি কোনো ওয়ার্ডের শেষে এরকম ডাবল এস পেয়ে যান, রাইট, কি পেয়ে যান? বলছে ভাইয়া আমি যদি ডাবল এস পেয়ে যাই, ওকে, এরপরে এস এস পেয়ে যাই, সিএস পেয়ে যায়, এক্স পেয়ে যায়, অথবা ও চলে আসে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আপনার ইএসটা চলে আসবে। তাহলে আমার সাথে সাথে একবার সুন্দর করে এখনই মুখস্থ করে খাতায় নোট করে ফেলবেন। কি বললাম? শব্দের শেষে ডাবল এস, এরপরে কি? তো ভাই এস এস, এরপরে কি? তো ভাই সিএইচ, এরপরে কি? তো ভাই এরপরে এক্স, এরপরে কি? তো ভাই এরপরে ও। আরেকবার পড়েন, শব্দের শেষে কি থাকবে? ডাবল এস, এরপরে কি? এস এস, এরপরে কি? সিএইচ, এরপরে কি? এক্স, এরপরে কি? তো ভাইয়া ও। যদি ডাবল এস, এস এইচ, সিএইচ, এক্স এবং ও চলে আসে তাহলে আপনি ইএস বলবেন। কি বলবেন? ভার্বের সাথে কি হবে? তো ভাইয়া ভার্বের সাথে ইএস হবে। ভার্বের সাথে কি হবে? তো ভাইয়া ভার্বের সাথে ইএস হবে। যেমন দেখেন হি মিস, হি মিসের কথা আপনি যদি চিন্তা করেন, হি মিস, এখানে কি আছে? ডাবল এস, এই যে ডাবল এস, তাহলে শব্দের শেষে কি হবে? ইএস যুক্ত হবে, এই যে ইএস। সাবজেক্টটা কি? তো ভাইয়া সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। ক্লিয়ার? এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করে দেখেন, আমি যদি বলি হি ওয়াশ, লাস্টে কি আছে? এস এইচ, এই যে দেখেন এস এইচ, এস এইচ থাকলে কি হবে? ইএস, এই যে ইএস। ওয়াচ, সিএইচ, এই যে সিএইচ, তাহলে কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার হলে ইএস। এবার আসেন বক্স, লাস্টে কি আছে? এক্স, এই যে দেখেন লাস্টে কি? এক্স, এক্স থাকলে কি হবে? ইএস। এবার আসেন আই গো, হি গোস, হিটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, লাস্টে কি আছে? ও, গো এর লাস্টে কি? ও, এই যে দেখেন ও, ও থাকলে কি হবে? ইয়েস। তাহলে আমি এটুকু শিখলাম, যদি ভার্বের শেষে ডাবল এস, এস এইচ, সিএইচ, এক্স এবং ও যদি চলে আসে তাহলে ইএস নেবেন। তাহলে কি নেবেন? তো ভাইয়া তাহলে ইএ নেব। ঠিক আছে, তাহলে কি নিব? তো ভাইয়া তাহলে আমরা ইএস নিব। ওকে, তাহলে আমরা কি নিব? তো ভাইয়া আমরা ইএস নিব। ক্লিয়ার? এবার আসেন, এবার আমরা যদি বলি শব্দের শেষে যদি কনসোনেন্ট প্লাস ওয়াই থাকে, কি থাকে? একবার ভাইয়ের সাথে সাথে বলেন, শব্দের শেষে কি থাকে? তো ভাইয়া কনসোনেন্ট প্লাস ওয়াই যদি থাকে, রাইট, কনসোনেন্ট প্লাস কি থাকে? তো ভাইয়া কনসোনেন্ট প্লাস যদি ওয়াই চলে আসে তাহলে ওয়াই এর স্থলে এই যে ওয়াইটা বাদ যাবে, ওয়াই এর পরিবর্তে আপনি আই নেবেন এবং শেষে আপনি কি যুক্ত করবেন? তো ভাইয়া ইএসটা যুক্ত করব। শেষে কি যুক্ত করব? তো ভাইয়া শেষে আমরা ইএসটা যুক্ত করব। ওকে, তাহলে শেষে আমরা কি যুক্ত করব? ইএস। তাহলে আবার বলছি, কনসোনেন্ট ওয়ার্ড যেটা আছে, কনসোনেন্ট যে লেটারটা আছে, এই কনসোনেন্ট লেটারের পরে আপনি যদি ওয়াই পেয়ে যান, কনসোনেন্ট লেটারের পরে কি পেয়ে যান? বুঝছো ভাইয়া? ওয়াই যদি আমরা পেয়ে যাই তাহলে কনসোনেন্ট লেটারের পরে কি পেয়ে যায়? তো ভাইয়া কনসোনেন্ট লেটারের পরে যদি ওয়াই পেয়ে যায় তাহলে ওয়াইটা পরিবর্তন হয়ে কি হবে? আই, এরপরে কি আসবে? তো ভাইয়া ইএস যুক্ত হবে। থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন কি হয়? তো ভাইয়া সিঙ্গুলার নাম্বার হয়। যেমন দেখেন আই ক্যারি, আই কি? তো ভাইয়া আই হচ্ছে ক্যারি, তার লাস্টে কি আছে? ওয়াই। এবার ওয়াই এর আগে কি আছে? আর, কনসোনেন্ট লেটার। তাহলে এই যে ওয়াইটা পরিবর্তন হয়ে কি হবে? আই, এবং লাস্টে কি যুক্ত হবে? ইএস, এই যে ক্যারিস। ওকে, এরপরে আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি, যেমন কপি, ওয়াই এর আগে কি আছে? কনসোনেন্ট লেটার। তাহলে ওয়াই এর আগে যেহেতু কনসোনেন্ট লেটার আছে, ওয়াই এর আগে কি আছে? বুঝতে পারবেন? কনসোনেন্ট লেটার আছে, ওয়াইটা পরিবর্তন হয়ে কি হবে? আই। এবার দেখেন পরে কি আসবে? ইএস। অনুরূপভাবে ট্রাই, ট্রাইস। কিন্তু যদি এই জায়গাটার দিকে ভালো করে খেয়াল করবেন, যদি ওয়াই এর আগে যদি ভাওয়েল চলে আসে, ওয়াই এর আগে যদি ভাওয়েল চলে আসে তাহলে স্বাভাবিক নিয়মে শুধুমাত্র এস যুক্ত হয়। স্বাভাবিক নিয়মে শুধুমাত্র কি যুক্ত হয়? এস যুক্ত হয়। আমি আবার বলছি, এই যে যদি ভাওয়েল পেয়ে যান, এই ভাওয়েলের পরে যদি আপনি ওয়াই পেয়ে যান তাহলে ওয়াইটার পরিবর্তন হবে না, এর সাথে জাস্ট একটা এস যুক্ত হবে। জাস্ট এর সাথে কি যুক্ত হবে? বুঝছে ভাইয়া? জাস্ট এর সাথে এস যুক্ত হবে। জাস্ট এর সাথে কি যুক্ত হবে? বুঝছে ভাইয়া? জাস্ট এর সাথে এস যুক্ত হবে। যেমন ওবে, ওয়াই, ওয়াই এর আগে কি আছে? ভাওয়েল, এই যে ই, তার মানে কি হবে? অবেস। এরপর আসেন হি সেই, তাহলে এখানে ওয়াই আছে, তাহলে ওয়াই এর আগে কি আছে? ভাওয়েল, তাহলে আপনি কি বলবেন? সেইস। এই তো হচ্ছে কাহিনী। তাহলে আরেকবার আসেন, আমরা আরেকবার বলি কি বললাম। যদি আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা বলেছি যে ভাইয়া থাবজের যদি থাপ পাতন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এথ বা ইয়েত যুক্ত হতে পারে। তাহলে ইয়েত কখন হবে? বলছে ভাইয়া ডাবল এস, এস আই, সিএইচ, এক্স এবং ও পাইলে। দিয়েছি, মিস থেকে মিসেস। এবার আসেন কনসোনেন্ট প্লাস যদি ওয়াই হয় তাহলে ওয়াই পরিবর্তন হয়ে আইএস আসে, এই যে আইএস। এরপর আমি বলেছি ওয়াই এর আগে যদি ভাওয়েল চলে আসে, ওয়াই এর আগে যদি ভাওয়েল চলে আসে তাহলে ওয়াইটার পরিবর্তন হবে না, ডিরেক্ট খালি এস বসবে, এজন্য অবেস। ক্লিয়ার কিনা? ওকে, ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? ঠিক আছে, এতখানি ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। এতখানি ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। এতখানি ক্লিয়ার হয়েছে কিনা আপনার আমাকে একটু জানাবেন। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু সুন্দর করে জানাবেন।
এতখানি ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু জানাবেন। এরপরে গরিবদের পড়া পড়বো, গরিবদের পড়া পরিবর্তন করে এরপর আমরা আবার বড়লোকদের পড়ায় যাব। এখন একটু গরিবদের পড়া পড়াবো, যদিও কেউ এর পড়াটা লেম, কিন্তু আপনার এমসিকিউ সলভের ক্ষেত্রে আপনি দ্রুত উত্তর করতে পারবেন। যদিও এটা লেম, তারপর আমাদের পড়তে হবে। এরপরে আমরা এটা ফাংশনাল সাইটগুলো ধরে ধরে পড়বো। আমি আবার বলছি, আমরা যেখানে পৌঁছাতে চাই সেখানে পৌঁছানোর পরে জিরানোর সময় আছে, কিন্তু ইনকমপ্লিট অ্যাকশন করে ওই জায়গাটাতে পৌঁছানো যায় না। আপনি যদি মনে করেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আপনি ভালো ভালো ইউনিভার্সিটিগুলোর আপনি ইকোনমিক্সে পড়বেন, আপনি লতে পড়বেন, আপনি পাবলিক এডে পড়বেন, আপনি ইংলিশে পড়বেন, আর আপনি অনেক দুর্বল হয়ে যাবেন, এটা কোনো সুযোগ নাই। আমি কি বললাম, গত বছর 1,14,114 জন পরীক্ষা দিয়েছে, পাস করছে মাত্র 7,921 জন। কারণটা কি? এই যে ফেল করতেছে, গড়ে সবাই ইংলিশে ফেল করতেছে, তাহলে 6 থেকে এত রুলস মুখস্থ করে লাভ কি হয়েছে? ওই যে পারুক আর না পারুক বাপে নাম দিছে কি, বলছে ভাইয়া পারুক আর না পারুক বাপে নাম দিছে ফারুক। সুতরাং চটকদার কথা শুনে লাভ নাই, আপনাকে বুঝে বুঝে আগাইতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এবার আমরা এই জায়গাটাতে আমরা একটু খেয়াল করবো যে আমরা বুঝতে পেরেছি কিনা। জয়া হাসান জি স্যার ক্লিয়ার, মাধব মন্ডল জি ভাইয়া ক্লিয়ার, এরপরে রিমা খাতুন ক্লিয়ার, এরপরে জিহাদ হাসান ক্লিয়ার। ওকে, জান্নাতুল ফেরদৌস বর্ষা বলছে ডান। ওকে, এবার আসেন, এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, ইম্পর্টেন্ট নোট, এটা মুখস্থ করতে হবে, আপাতত মুখস্থ করতে হবে। আসেন একসাথে আমরা মুখস্থ করি। এই যে কতগুলো ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো দেখলেই আমরা বলি, মানে বাংলাদেশে প্রচলিত আছে যে এই ওয়ার্ডগুলো দেখলে আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেমন অলওয়েজ, ওফেন, ওকেশনালি, সামটাইমস, ইউজুয়ালি, জেনারেলি, নর্মালি, রেগুলারলি, ডেইলি। ওকে, আমার সাথে সাথে একবার মুখস্থ করার চেষ্টা করেন, আমরা ক্লাসের পর ক্লাসে শেষ করে দিব, এটার জন্য ঝামেলা বাধায় রাখবো না, ঠিক আছে? এটার জন্য ঝামেলা বাধায় রাখার সুযোগ নেই। তাহলে আমি কি বললাম, অলওয়েজ, এরপরে কি অফেন। আমার সাথে সাথে একটু চিৎকার করে করে পড়েন, বাপ মা অন্তত খুশি হবে, তারা অন্তত বুঝুক যে আপনি পড়তেছেন, কি তো আপনি পড়তেছেন। তাহলে আমরা যদি বলি বাক্যে কি আছে, অলওয়েজ আছে, এরপরে কি আছে, অফেন, এরপরে কি আছে, ওকেশনালি, এরপরে কি আছে, সামটাইমস, এরপরে কি আছে বলছে ভাই ইউজুয়ালি, এরপরে জেনারেলি, এরপরে নরমালি, এরপরে রেগুলারলি, এরপরে কি ডেইলি। এগুলো থাকলে কি হবে বলছে, আপাতত এটা মনে রাখেন, তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আবার বলছি কি বলছে ভাই অলওয়েজ, এরপরে কি অফেন, এরপরে কি বলছে ভাই ওকেশনালি, এরপরে কি বলছে ভাই সামটাইমস, এরপরে কি বলছে ভাই ইউজুয়ালি, এরপরে জেনারেলি, এরপরে কি নরমালি, এরপরে কি রেগুলারলি, এরপরে ডেইলি। আরেকবার, অলওয়েজ, অফেন, occasionally, sometimes, usually, generally, normally, regularly, আর হচ্ছে ডেইলি। এগুলো থাকলে সাধারণত আমরা এটাকে বলি তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এবার আসেন, এরপর হচ্ছে অন দেয়া দিনের নাম, থাকলে সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, যেমন আমরা বলি অন ফ্রাইডে, অন সানডে, এগুলো রাইট। এরপরে টোয়াইস বা থ্রাইসের পরে সময়, পরে কি সময়, তাহলে টোয়াইস এ ইয়ার, টোয়াইস আ ডে, টোয়াইস এ মান্থ, এগুলো যদি থাকে তাহলে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। ওকে, এরপরে এভরির পরে সময়, এভরি ডে, এভরি মান্থ, এভরি ইয়ার। ইনের পরে ঋতু, ইন উইন্টার, ইন সামার, আরেকবার। তাহলে আসেন, অন দেয়া কিসের নাম, তো ভাইয়া অন দেয়া দিনের নাম। আমার সাথে সাথে একবার বলেন, অন দেয়া কিসের নাম, তো ভাইয়া অন দিয়া দিনের নাম। অন দেয়া কিসের নাম, তো ভাইয়া অন দিয়া দিনের নাম। অন ফ্রাইডে, অন স্যাটারডে, অন ফ্রাইডে, অন স্যাটারডে, অন ফ্রাইডে, অন সানডে, এই যে অন দেয়া দিনের নাম। এরপরে কি টোয়াইস বা থ্রাইসের পরে সময়বাচক শব্দ, টোয়াইস বা থ্রাইসের পরে কি তো ভাইয়া টোয়াইস বা থ্রাইসের পরে সময়বাচক শব্দ, টোয়াইস বা থ্রাইসের পরে কি তো ভাইয়া টোয়াইস বা থ্রাইসের পরে সময়বাচক শব্দ। এরপরে আসেন এভরি পরে সময়বাচক শব্দ, এভরি ডে, এভরি মান্থ, এভরি ইয়ার, এই যে এভরি পরে সময়বাচক শব্দ। আর এটা হচ্ছে ইন দেয়া ঋতুর নাম, ইন উইন্টার, ইন সামার। এগুলো থাকলে আমরা তার বরাবর উপরে তালুর সাথে লাগাইয়া সাধারণত বলি যে ভাইয়া এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ভাই এটা কি হবে তো ভাইয়া এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন হি অলওয়েজ গোস টু স্কুল, তা বাক্যটাতে আমরা কি দেখছি, অলওয়েজ আছে, অলওয়েজ থাকলে কি হবে বলছি ভাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এর জন্য আমরা কি বলছি, হি থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য গোজ ইএস দিয়ে লিখছি, লাস্টে কি আছে ও, তাই আমরা কি দিছি ইএস। আবার বলছি অলওয়েজ আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আই গো টু মস্ক অন ফ্রাইডে, অনের পরে কি আছে দিনের নাম, তাহলে অনের পরে দিনের নাম থাকলে কি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই জন্য আই গো টু স্কুল লিখছি, রাইট। এবার আসেন হি অফেন ভিজিট দ্য লাইব্রেরি, তাই এখানে কি আছে অফেন আছে, তাই আমরা কি বলছি প্রেজেন্ট ইনডিফিনিট। এটা আপাতত মুখস্থ রাখবেন। আসেন আমরা যে জায়গাগুলোতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের না বুঝলে কবিরা গুনাহ, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, আমরা ওই জায়গার দিকে একটু খেয়াল করি। আসেন আমরা সংজ্ঞাটা পড়ি এরকম,
আমাদের বাংলাদেশের সংজ্ঞা যেগুলো বলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, ঐতিহাসিক ঘটনাকে জীবন্ত বর্ণনা করার জন্য আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। এখন এই জায়গাটাতে বিশাল একটা ঝামেলা তৈরি হয়ে যায়। আপনি বলেন যে ভাইয়া ঐতিহাসিক ঘটনা, আমি ওই ঐতিহাসিক ঘটনাকে আমি কি বলবো? তো ভাইয়া ঐতিহাসিক ঘটনা মানে তো ওটা অনেক আগের ঘটনা, আমি পাস্ট টেন্সে নিয়ে যাব। কিন্তু আমরা বলি কি যে বাংলাদেশের যে কোনো বই খুলে দেখবেন যে ঐতিহাসিক ঘটনাকে জীবন্ত বর্ণনা করার ক্ষেত্রে আমরা বলি যে ভাই ওটা কি হবে? তো ভাইয়া ওটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ওটা কি হবে? তো ভাইয়া ওটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আমার প্রশ্নটা হচ্ছে কেন? যতক্ষণ না পর্যন্ত কেনর উত্তর আমি না পাবো ততক্ষণ পর্যন্ত আমি সামনে আগাবো না। আপনি যদি কেনর উত্তর ঠিক মতো আপনি দিতে পারেন তাহলে ইংলিশ আপনাকে জীবনেও পড়া লাগবে না। রুলসের ডট 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 টুট 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 কেন আগে এটা বুঝতে হবে। তাহলে এবার আসেন, ঐতিহাসিক ঘটনা মানে কি? আজকের কথা। যেমন আমি যদি বলি শাহজাহান মমতাজের জন্য এই যে তাজমহল নির্মাণ করছে, এটা আজকে নির্মাণ করছে? অনেক আগের ঘটনা। আমরা কি বলি যে আমরা এখানে আমরা প্রেজেন্ট এই যে বিলস দিয়ে লিখছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করছি। কিন্তু কেন করছি ভাই? কেনর উত্তর যদি আমি না পাই আমার পড়াশোনা করে লাভ নাই, আমাকে আগে কেনর উত্তর পাইতে হবে। তো বলছে কেন? তাহলে দেখেন আমাদের জীবনে অনেক ঘটনাই ঘটে, কতগুলো আমরা মনে রাখার চেষ্টা করি, আবার কতগুলো কি আমরা ভুলে যাওয়ার চেষ্টা করি। যেমন আপনি কাউরে ধরেন প্রেমের প্রস্তাব দিয়েছেন, সে প্রত্যাখ্যান করেছে, আপনি মরে গেলে ওটা ভুলবেন না। এই জন্য আপনি চেষ্টা করেন কি ওটা ভুলে যাই, আমি যত ভুলে যাব ততই আমার জন্য শান্তি। আবার কতগুলো ঘটনা আছে যে ঘটনাগুলো আমরা কখনোই ভুলতে চাই না, মনের মনে কোথায় স্থান দিই। আপনার কবে প্রেম হয়েছে, আপনার মনে না থাকলে আপনার বিদিটা ঠিকই মনে থাকে, তাই না? ও মনের মনি কথা এটা লালন করে যে এই সময়টাতে পোলাটার সাথে আমার কথা হয়েছিল। তাহলে কতগুলো ঘটনা আছে আমরা ভুলে যেতে চাই, আবার কতগুলো ঘটনা আছে যেগুলো কালের সীমা অতিক্রম করে সদা বর্তমান অতীতের যে গণ্ডি পেরিয়ে আমাদের মনে খসখস খসখস করে দানা বাঁধে, চিনচিন করে ব্যথা দেয়। সেগুলো কি আমরা বলি যে ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঐতিহাসিক ঘটনা অনেক আগের। যখনই আপনি প্রেমের উদাহরণ দিতে চান যে তখন আপনি কি বলেন? আরে আমি তোমাকে এত ভালোবাসি, আমি তোমার জন্য 4টাও এনে দিতে পারি। শুধু কি তাই, তুমি যখন মারা যাবা মমতাজের উপরে যেরকম তাজমহল নির্মাণ হয়েছিল, আমি তোমার কবরের উপরে এরকম একটা টম নির্মাণ করব, এরকম তাজমহল নির্মাণ করব। যখনই প্রেমের কথা আসে তখনই আমরা মমতাজের নামটা আমরা গর্বভরে স্মরণ করার চেষ্টা করি। অর্থাৎ কালের সীমা যখন পার হয়ে মনের মধ্যে কিন কিন করে ব্যথা করা শুরু করে, আর তখনই ওটাকে আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট। তখন আমরা এটাকে কি বলি? তো ভাইয়া তখনই ওটাকে আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট। এবার আসেন, শাহজাহান বিল্ডস দ্য তাজমহল, ঐতিহাসিক ঘটনা জীবন্ত করে বর্ণনা করলেন, প্রেজেন্ট ইনডিফিনিট। আবার আমরা বলি কি এই রাস্তার ছেলে আকবর রে, রাস্তার ছেলে আকবর। আপনি এই কথাটা জীবন অনেকবার হয়তো শুনেছেন, রাস্তার ছেলে আকবর। রাস্তার ছেলে আকবর কেন বলা হয়? কারণটা হচ্ছে দেখেন, ইম্পেরার আকবর টেক্স বার্থ অন দ্য ওয়ে টু রাজকোট। তার মানে এই যে আকবরের যে জন্মটা হয়েছিল রাজকোট যাবার পথে, রাস্তায়। এই জন্য আমরা ফাজলামি করে সবসময় কি বলি, রে রাস্তার ছেলে আকবর রে, রাস্তার ছেলে আকবর। অথবা আমরা যদি ইনডিরেক্ট কাউকে গালি দিতে চাই, আনো রে তুই তো আকবর রে। যেমন আমি কথায় কথায় বলি, তো তোর নাম কি? বলছে ভাইয়া ফারুক। পারুক আর না পারুক বাপে নাম দিয়েছে কি? তো ভাইয়া পারুক আর না পারুক বাপে নাম দিয়েছে ফারুক। বাপে নাম কি দিয়েছে কি? তো ভাইয়া পারুক আর না পারুক বাপে নাম দিয়েছে ফারুক। ওই যে রাস্তার ছেলে আকবর, এই যে জীবন্ত বর্ণনা করতেছেন। রে জানিস আকবর রাজকোটে যাওয়ার পথে ওর রাস্তায় জন্মগ্রহণ হয়েছিল রে। এই যে জীবন্ত ভাবে আপনি বর্ণনা করলেন, বুকের মধ্যে সবসময় আপনার কিন কিন করে ব্যথা করে। অতীতের ঘটনাকে আপনি কালের সীমা অতিক্রম করে আপনার বুক আপনার কাছে সদা বর্তমান। দ্যাটস ওয়াই এটাকে আপনি তখন কি বলছেন? বলছে ভাইয়া দ্যাটস ওয়াই এটাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলছি। এটা হচ্ছে কাহিনী, এটাই কি বলছে ভাইয়া কাহিনী। যারা যারা ক্লাসে চলে আসছেন, এতক্ষণ ধরে ক্লাস করতেছেন, একটু ক্লাসে অ্যাটেন্ডেন্স দিয়ে দিবেন সুন্দর করে। যে রিয়াক্টর যে জায়গাটা আছে না, ওইখানে যে একটা করে লাভ রিয়াক্ট দিয়ে দিবেন, ঠিক আছে? এটা অ্যাটেন্ডেন্স। ওকে, এবার আসেন। তাই এই জন্য আমরা বলি ঐতিহাসিক ঘটনাকে জীবন্ত করে বর্ণনা করতে আমরা কি বলি? তো ভাইয়া ঐতিহাসিক ঘটনাগুলোকে আমরা জীবন্ত করে বর্ণনা করতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। এবার আসেন, এটা তো জানেনই, সাধারণ সত্য, জেনারেল ট্রুথ বা স্থায়ী অবস্থা, এই কথাটা আপনার ব্রেনের মধ্যে সবসময় নিয়ে নেবেন। স্থায়ী ঘটনা, স্থায়ী ঘটনা, এই যে পার্মানেন্ট সিচুয়েশন, এই পার্মানেন্ট সিচুয়েশন বললে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সে স্কুলে যায়, তারপর সবসময় সে স্কুলে যায়, পার্মানেন্ট ঘটনা। সে ভাত খায়, পার্মানেন্ট ঘটনা। তাহলে যেগুলো পার্মানেন্ট, অথবা আমরা যেগুলো বলছি জেনারেল ট্রুথ, আমি আবারও বলছি পার্মানেন্ট অথবা কি? তো ভাইয়া পার্মানেন্ট অথবা যেগুলো জেনারেল ট্রুথ, এগুলা আজকের জন্য যেমন সত্য, আজকের জন্য এটা প্রযোজ্য, গতকালের জন্য প্রযোজ্য, আগামী দিনের জন্য কি সেম স্ট্যান্ডার্ড ছিল। এখানে কোন নড়চড় ঘটে নাই। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট। যেমন দেখেন, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ইস্টে কি উদিত হয়? তো ভাই সূর্য উদিত হয়। অন্যদিন কি ওয়েস্টে হবে? হ্যাঁ, হবে না তো। তাই যে দেখেন, এটা কি জেনারেল ট্রুথ।
আবার বলছি চাঁদের নিজস্ব কোনো আলো নেই, চাঁদের নিজস্ব কোনো কি নাই, তো ভাইয়া চাঁদের নিজস্ব কোনো আলো নেই। এখানে অনেক শিক্ষার্থী আছে যাদের নিজস্ব কোনো আলো নাই, আরেকজনের বুদ্ধি ধার করে চলে, আরে তুই জানিস অমুক জায়গাটা না ভাইয়া সেই, বুঝছে তাই, তাহলে আমাকে ওখানে যেতে হবে। আরে ভাইয়া জানিস ওই মেয়েটা না সেম সেই ভাইয়া, মেয়েটা কি বলছে ভাইয়া অস্থির ভাইয়া, বুঝছে তাই তোর বুদ্ধি নাই, আল্লাহ তোকে বুদ্ধি দেয়নি, নিজের বুদ্ধি কাজে লাগাও। আমরা বলি যে নিজের আলোকে আলোকিত হয়, যেমন চাঁদের কোনো আলো নেই, দেখতে সুন্দর, তেমনি বড়লোক বাপের ওই যে পুত্রগুলো তারা সবসময় নিজের ক্রেডিট তুলে ধরতে পারে না। তুমি কি জীবনে বৃত্তি পেয়েছো, বুঝছে না, তুমি কি ভালো ইউনিভার্সিটিতে পড়ো, বুঝছে না, তুমি কি স্কুলে টপার ছিল, বুঝছে না, আমার বাপ তো ভাইয়া হেভি টাকা আছে, ভাইয়া আমার বাপের অনেক টাকা, আমার বাপের কি তো ভাই আমার বাপের অনেক টাকা। তাদের যেমন কোনো আলো নেই, এই ছেলেগুলোর আলো নেই। জীবনে কিছু তৈরি করতে চাইলে নিজের আলো তৈরি করতে হবে। নিজের যদি ভালো কিছু করতে চাও, নিজের যদি আলো তৈরি করতে চাও, তাহলে পড়াশোনা ছাড়া কোনো বিকল্প নেই। এই যে দেখেন, তাহলে কি জেনারেল ট্রুথ। এবার আমি বলছি মাই প্যারেন্টস লিভ ইন বাংলাদেশ, আমার বাপ মা কোথায় থাকে, তো ভাইয়া আমার বাবা মা বাংলাদেশে থাকে। এই যে দেখেন, এটা কি বলছে পার্মানেন্ট বিষয় ভাইয়া। তাহলে এই যে জেনারেল ট্রুথ বা পার্মানেন্ট অবস্থা, আমরা সবসময় বলি প্রেজেন্ট ইনডিফিনিট। কি বলি রে তো ভাইয়া, আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলি। এবার আসেন প্রথা বা কাস্টম এবং অভ্যাস। অভ্যাস মানে কি? অভ্যাস মানে আমরা বলি যে আমি সকাল 7টায় ঘুম থেকে উঠি, এটা আমার অভ্যাস। দুনিয়া ওলটপালট হয়ে গেলে 7টার সময় আমার ঘুম ভাঙবে, এটাই আমার অভ্যাস। তাহলে আজকে আমি 7টার সময় উঠতেছি, আগামীকালে কয়টায় উঠতেছি 7টায়, তারপরের দিনে কয়টায় উঠতেছি 7টায়। আমি বলছি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে 5 ওয়াক্ত কি, এটা কি আমার অভ্যাস। তার মানে আমি 5টা ওয়াক্তে সময় মতো নামাজ পড়ি, এটা আমার আজকের জন্য যেমন ট্রুথ, কালকের জন্য এটা কি তো ভাই, কালকের জন্য এটা সত্য। দ্যাটস ওয়াই এটাকে আমরা তখন কি বলছি, আমরা পার্মানেন্ট বিষয় বলছি, এর জন্য এটাকে আমরা বলছি কি অভ্যাস, এর জন্য এটাকে আমরা বলছি কাস্টম, আর এটাকে আমরা তখন বলছি প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, এই যে ঝামেলা বাইরে গেছে। এবার দেখেন, এই যে আমরা বলি কি জীবন্ত বর্ণনা করতে পাস্ট টেন্সকেও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করা হয়। জীবন্ত বর্ণনা করতে, আমি ভালো করে খেয়াল করেন, আমি কি বললাম, অতীতের ঘটনা আপনি জীবন্ত বর্ণনা করতে চাচ্ছেন, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন এই যে দেখেন, নিউ ইয়র্ক টাইমসের একটা নিউজ দেখেন, ইন্ডিয়া উইন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। তারা বলতেছে ইন্ডিয়া উইন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। ভালো করে খেয়াল করেন, এখানে কি বলছে তো ভাইয়া, এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তারা এখানে বলছে ইন্ডিয়া উইন্স ওয়ার্ল্ড কাপ। তাহলে এই জায়গাটাতে তুমি যদি খেয়াল করো, এখানে উইন্সটা কোন টেন্স, তাহলে আমরা জানি উইনটা হচ্ছে প্রেজেন্ট আর অনটা হচ্ছে পাস্ট। তাহলে এই যে দেখেন, এটা কোন টেন্সে দেওয়া আছে তো ভাইয়া, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে। কোন টেন্সে দেওয়া আছে বলছে ভাইয়া, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে। তাই বলছি ইন্ডিয়া উইন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, তাই এবার দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে। তো ভাইয়া জানো জানো ইন্ডিয়া না ওয়ার্ল্ড কাপ জিতেছে, বুঝছো, ও তাই ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতেছে। এই যে ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতছে মানে কি, ওর জিতার কাজটা কি শেষ নাকি শেষ না? ভাই জিতার কাজ তো শেষ। তা জিতার কাজ শেষ হলে আমার তো পাস্ট টেন্সে লেখার কথা ছিল, তাহলে আমি উইন্স লিখলাম কেন? কালকে ধরেন গতকাল টেস্ট বাংলাদেশ জিতছে না গতকাল, তাই যে গেস্ট জিতছে, জিতার কাজটা তো শেষ, কিন্তু হেডলাইন দেখবেন বাংলাদেশ হ্যাঁ প্রেজেন্টে লিখছে, বাংলাদেশ উইন্স দ্য হ্যাঁ টেস্ট ম্যাচ, বা ইন্ডিয়া উইন্স দ্য ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সবসময় লেখে, এবং এটা 4 দিন পর্যন্ত সেম কথাটাই তারা লিখে। কেন লিখে? এই যে জীবন্ত ফিল দেওয়ার জন্য। আরে বাপরে ইন্ডিয়া বিশ্বকাপ জিতছে, এরে বাপরে বাংলাদেশ টেস্ট সিরিজ জিতছে, রাইট? এই যে জীবন্ত ফিল দিচ্ছে। যেমন দেখেন হাসিনা আপা যখন পালায়া যায়, তখন টানা 5 দিন খালি হেডলাইন গেছে, দ্য পিএম রিজাইন্স, দ্য পিএম রিজাইন্স। কেন রিজাইন্ড বললো না কেন? রিজাইন্স প্রেজেন্ট টেন্সে তারা বলছে কেন? বলার কারণটা হচ্ছে আপনাকে জীবন্ত ফিল করাচ্ছে, একদম টাটকা খবর, একদম গরম খবর, একদম হট নিউজ। এই যে ফিলটা দিচ্ছে, এটা গলা যেমন উঁচু করে বললাম একদম হট নিউজ, আমি গলা উঁচু করে আমি বুঝাতে চাচ্ছি যে ভাইয়া এটা হেডলাইন। কিন্তু আপনি যখন খেয়াল করবেন যে লিখার মাধ্যমে তো গলা চিল্লায় বলা যায় না, বলা যায় তো সবা লিখার ক্ষেত্রে আপনি বলবেন যেখানে আমি অনেক জোরে পড়ছি ইন্ডিয়া উইন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, এরভাবে বলবো আমি, বুঝছে না? লিখার মাধ্যমে প্রকাশ পায় না। এই যে লিখাতে তখন যখন আপনি জীবন্ত ফিল করাবেন, তখন পাস্ট টেন্স না বলে আপনি তখন কি বলবেন, প্রেজেন্ট টেন্সে নিয়ে আসবেন। তাহলে অতীতের কোনো ঘটনাকে যখন আপনি প্রেজেন্ট টেন্সে নিয়ে আসবেন, তার মানে এটাকে জীবন্ত ফিল করানো হয়, নাটকীয় মুড দেওয়া হয়। এটার ক্ষেত্রে আমরা এই যে আমরা অতীতকে প্রেজেন্ট টেন্সে নিয়ে আসতে পারি। কোন টেন্সে নিয়ে আসতে পারি? হ্যাঁ, আমরা প্রেজেন্ট টেন্সে নিয়ে আসতে পারি। ওটাই বলছি প্রাণবন্ত বর্ণনার ক্ষেত্রে ভিভিড নারেশন, প্রাণবন্ত বর্ণনার ক্ষেত্রে আমরা পাস্ট ইনডিফিনিটকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করতে পারি। এখন মনে হতে পারে ভাইয়া এটা কি আপনার মুখের কথা? বেটা এটা ভাইয়ার মুখের কথা না, এটা হচ্ছে কার কথা? বুঝছে, মাইকেল সোয়ানের কথা, প্র্যাকটিক্যাল ইংলিশ ইউজ বই লেখা আছে।
আমার কথা না, আমার কথা বিশ্বাস করার কিছু নেই। তো মাইকেল স্টনরে তো গোটা ওয়ার্ল্ড ওয়াইড চিনে, এর চেয়ে ভালো রাইটার আছে, বুঝছ না? উনি কথা বলছে যে কোনো ঘটনা এখনই চোখের সামনে ঘটছে, কোনো ঘটনা এখনই চোখের সামনে ঘটছে, গল্প নাটকের দৃশ্য, রাইট, বর্ণনা বা খেলার ধারাভাষ্যে এই ধরনের ব্যবহার প্রায় দেখা যায়। যেমন দেখেন হোয়েন দ্য কার্টেন রাইজেস, কি বলছে? হোয়েন দ্য কার্টেন রাইজেস, যখনই পর্দা উঠছে, ওই যে নাটকে দেখেন না, পর্দা উঠছে আর একটা মেয়ে মুস্কি চাহনিতে এরকম হেসে হেসে বলছে, হে কেমন আছো, আই লাভ ইউ। এই যে হোয়েন দ্য কার্টেন রাইজেস, মানে লেখার মধ্যে প্রশ্ন করতেছে, লেখার মাধ্যমে বুঝাচ্ছে প্রাণবন্ত, যখনই পর্দাটা উঠতেছে, জুলিয়েট ইজ রাইটিং এট হার ডেস্ক, তাহলে জুলিয়েট বসে থেকে তার ডেস্কে কি লিখতেছে। সাডেনলি দ্য উইন্ডো ওপেন্স, হঠাৎ করে এই যে একটা ভিভিড নারেশন আসতেছে, সাডেনলি দ্য উইন্ডো ওপেন্স, হঠাৎ করে জানলা খুলে গেল, অ্যান্ড এ মাস্ট ম্যান এন্টার্স, একটা মুখোশ পরিহিত লোক ঘরের মধ্যে প্রবেশ করলো। তাহলে এবার দেখেন আমরা এই জায়গাটাতে যখন জীবন্ত বর্ণনা করতে চাচ্ছি তখন পাস্ট ইনফিনিটকে আমরা কোথায় নিয়ে আসতেছি? বুঝছি ভাইয়া, আমরা প্রেজেন্ট ইনফিনিট টেন্সে নিয়ে আসতেছি, রাইট? আপনি রিটেনে ভালো করতে চাইলে এমসিকিউর পাশাপাশি, হ্যাঁ, বা প্যাসেজে ভালো করতে চাইলে বা টেক্সট বুকের কোশ্চেন ভালো করতে চাইলে এইভাবে পড়ার কোনো বিকল্প নাই। কেউ যদি মনে করেন ওই যে একটা দেখালাম না, কিওয়ার্ড অনের পরে কি হবে, ইনের পরে কি হবে, টয়েসের পরে কি হবে, এভরির পরে কি হবে, জেরলি অকেশন হবে, এগুলা থাকলে কয়েকটা কোশ্চেনে শুধু আপনি উত্তর করে আসতে পারবেন। কিন্তু চিন্তা করেন রিটেনে 20 মার্কসের মধ্যে পোলাপানের 5 পাইতে অবস্থা খারাপ, ফি নারী জাহান্নামা খালিদিনা ফিহা, শেষ। তাহলে ওই জায়গাটাতে আপনি কিভাবে নিজেকে সামলাবেন? সামলানোর কোনো সুযোগ নেই ভাই, সামলানোর কোনো সুযোগ নেই। আর একটা কথা মনে রাখবেন, সফলতা কোনো শর্টকাট হয় না। একদিনে যেমন ইংলিশ শেখা যায় না, রাইট, একদিনে যেমন ইংলিশ শেখা যায় না, একদিনে তেমনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াও যায় না। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাচ্ছেন, ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে আপনি ভর্তি হতে চাচ্ছেন, কিন্তু আপনি চিন্তা করতেছেন কোথায় গেলে শর্টকাটে শিখবো। হ্যাঁ, শর্টকাটে শিখা শিখাই তো তোর এই অবস্থা। ক্লাস 6 থেকে পড়িস, তারপর ইংলিশে যা ফেল করিস, লজ্জা লাগে না? পড়তে হলে ভাইয়া, কলিজার ভাই ও বোনেরা, আপনাকে ডিটেলসে সুন্দর করে পড়তে হবে, এভাবে নাটকীয় করার কোনো সুযোগ নাই। ওকে, আসেন আমরা বলি কি, দেখেন নিকট ভবিষ্যতের ক্ষেত্রে ছোটবেলা থেকে পড়ছেন, ছোটবেলা থেকে এরকম পড়ছেন যে ভাইয়া নিকট ভবিষ্যৎ বুঝাতে, রাইট, আমিও বলছি নিকট ভবিষ্যৎ বুঝাতে, রাইট। তাহলে আমরা তাবাসসুম শিমু লিখছে, হ্যাঁ কেমন আছো বলার পরে আই লাভ ইউ বলে কোন নাটকে? এটা আমার নাটক, নাটকের রচয়িতা আমি, ঠিক আছে? আর হচ্ছে নায়ক হচ্ছে আমি, নায়িকা তোর ভাবিরা, আর তুই হচ্ছে কি তাবাসসুম শিমু, তুই হচ্ছে ওই যে মোমেনা কুটনি থাকে না নাটকের মধ্যে, কয়েকটা কুটনি থাকে না, শিমু তুই হলে কুটনি, তুই কি রে, তুই হচ্ছে কুটনি। ওকে, আসেন তাহলে এবার দেখেন, এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি দেখেন। তো বলছে আমরা জানি নিকট ভবিষ্যতের ক্ষেত্রে প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয়, এখানে ঘাপলা আছে। আপনি সবসময় এরকম পড়েন যে ভাইয়া নিকট ভবিষ্যতের সময় কি হবে, আপনি ছোটবেলা ক্লাস 6 থেকে পড়েছেন যে ভাইয়া নিকট ভবিষ্যৎ পাইলে কি হবে, তো ভাইয়া নিকট ভবিষ্যৎ পাইলে প্রেজেন্ট ইনফিনিট টেন্স হবে, নিকট ভবিষ্যৎ পাইলে কি হবে, তো ভাইয়া নিকট ভবিষ্যৎ যদি আপনি পেয়ে যান তাহলে ওটাকে আপনি বলবেন প্রেজেন্ট ইনফিনিট টেন্স। কি বলবেন? তো ভাইয়া নিকট ভবিষ্যৎ পাইলে আপনি ওটাকে কি বলবেন? তো ভাইয়া নিকট, আপনি যদি নিকট ভবিষ্যৎ পেয়ে যান তাহলে ওটাকে বলবেন প্রেজেন্ট ইনফিনিট টেন্স। কিন্তু এই জায়গাটাতে ঝামেলা আছে। আমরা কার বই থেকে পড়ছি এটা? আমি সোর্স লিখে দিছি যে ভাইয়া এটা মার্ফির বই থেকে পড়ছি, অর্থাৎ রেমন্ড মার্ফি এবং মাইকেল সনের বই থেকে পড়ছি। আমি আপনাদের কোনো কথা বলি না, জীবনে আপনি যতগুলো চকলেট খাননি তার চেয়ে আমি জীবনে বেশি বই পড়ছি। আসেন তাহলে আমরা বলছি নিকট ভবিষ্যতের ক্ষেত্রে আমরা বলি যে ভাই প্রেজেন্ট ইনফিনিট টেন্স হবে, এই জায়গাতে ঘাপলা আছে। আমাদের এটা পড়তে হবে যে ভাইয়া ফিক্সড টাইম টেবিল হওয়া লাগবে। কি হওয়া লাগবে রে? বলছে ভাইয়া ফিক্সড টাইম টেবিল বা প্রোগ্রাম হওয়া লাগবে। ফিক্সড টাইম টেবিল বা কি হওয়া লাগবে? তো ভাইয়া নেক্সট টাইম টেবিল বা প্রোগ্রাম হওয়া লাগবে। ঠিক আছে, আমি বলছি কি হতে হবে? তো ভাইয়া ফিক্সড টাইম টেবিল অথবা আপনাকে প্রোগ্রাম হইতে হবে। ফিক্সড টাইম টেবিল এবং কি প্রোগ্রাম, ফিক্সড টাইম টেবিল অথবা কি হইতে হবে? প্রোগ্রাম হইতে হবে। এগুলোর ক্ষেত্রে যদি নিকট ভবিষ্যৎ বোঝায়, ইমিডিয়েট ফিউচার যদি বোঝায়, আমি আবারও বলছি খাতায় সুন্দর করে নোট করে নেবেন, নিকট ভবিষ্যৎ বা ইমিডিয়েট ফিউচার যদি বোঝায় তাহলে ফিক্সড টাইম টেবিল ও প্রোগ্রামের ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ব্যবহার করি এবং আরেকটা টেন্স ব্যবহার করি। আমি আসতেছি, তাহলে আসেন। তাহলে আপাতত এটা মনে রাখেন, ফিক্সড টাইম টেবিল এবং প্রোগ্রামের ক্ষেত্রে নিকট ভবিষ্যৎ বা ইমিডিয়েট ফিউচার বোঝাইতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। আমরা কোন টেন্স ব্যবহার করি? তো ভাইয়া আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করি। যেমন আমরা বলছি দ্য পিএম লিভস ফর চাইনা, দ্য পিএম লিভস ফর কি? তো ভাইয়া দ্য পিএম লিভস ফর চাইনা, এই যে নেক্সট মান্থ,
এই যে আগামী মাসে, তাহলে এটা কি নিয়ার ফিউচার, নিয়ার কি তোসে ভাই নিয়ার ফিউচার, নিকট ভবিষ্যৎ বা ইমিডিয়েট ফিউচার, নিকট ভবিষ্যৎ। তার নিকট ভবিষ্যতে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী কোথায় যাচ্ছে বুঝতে ভাই, চাইনায় যাচ্ছে, নিকট ভবিষ্যৎ। আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করেছি। তাই প্রধানমন্ত্রীর এটা কি ফিক্সড টাইম টেবিল নাকি ফিক্সড টাইম টেবিল না? আজকে প্রধানমন্ত্রীর সাথে জানতো দেখা করতে পারেন কিনা, ওরা সব শিডিউল করা, আপনার দেখা করার কোনো সুযোগ নাই আগে থেকে যদি শিডিউল না দেওয়া থাকে, কারণ ওনারগুলো হচ্ছে সব ফিক্সড টাইম টেবিল, রাইট? এই জন্য এই যে ফিক্সড টাইম টেবিল প্রোগ্রাম শুধু নিকট ভবিষ্যৎ হলে হবে না ময়না, নিকট ভবিষ্যৎ হইতে গেলে আপনার আরেকটা টার্ম সেখানে যুক্ত হবে, সেটা হচ্ছে ভাইয়া ফিক্সড টাইম টেবিল প্রোগ্রাম হতে হবে। আমাদের বাজারে তথাকথিত বইগুলোতে কি লেখা, সাধারণত এই কথাগুলো লেখা নিকট ভবিষ্যৎ হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আরে ময়না শুধু নিকট ভবিষ্যৎ হলেই হবে না, আপনার কি লাগবে তো সে ভাইয়া ফিক্সড টাইম টেবিল প্রোগ্রামের কথা লাগবে। এবার আসেন আমি যদি বলি দ্য ম্যাচ starts at 8 p.m. ম্যাচ শুরু হয়েছে কয়টায় তো সে ভাইয়া, ম্যাচ শুরু হয়েছে 8টায়। ম্যাচ শুরু হয়েছে কয়টায় তো সে ভাইয়া, ম্যাচ শুরু হয়েছে 8টায়। ম্যাচ শুরু হয়েছে কয়টায় তো সে ভাইয়া, ম্যাচ শুরু হয়েছে 8টায়। তাহলে 8টায় যদি হয় তাহলে এই যে ম্যাচ শুরুর ব্যাপারটা কি ফিক্সড টাইম টেবিল। এবার আসেন কয়টায় শুরু হবে, 8টায়, তার মানে কি নিকট ভবিষ্যৎ। এই যে নিকট ভবিষ্যৎ কয়টায় শুরু হবে ম্যাচ বুঝতে ভাইয়া, নিকট ভবিষ্যৎ 8টায় শুরু হবে ভাইয়া। তাই এই যে নিকট ভবিষ্যৎ, নিকট ভবিষ্যতে কি ফিক্সড টাইম টেবিল, এই যে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করছে, starts at 8 p.m. কিন্তু এই জায়গাটাতে একটা ঝামেলা আছে। এই জায়গাটায় কি ঝামেলা, যেমন দেখেন আমার একটা কথা আমরা কেউ বলি না, নিকট ভবিষ্যৎ বুঝাতে শুধু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে। আসেন আমরা কি বললাম তো ভাইয়া, নিকট ভবিষ্যৎ যদি বুঝায়, আমি আবার বলছি নিকট ভবিষ্যৎ যদি বুঝায়, এই নিকট ভবিষ্যৎ যখনই আপনি বুঝাইতে চাইবেন, এই নিকট ভবিষ্যৎ যখনই আপনি বুঝাইতে চাইবেন, এই নিকট ভবিষ্যৎ বুঝানোর সাথে সাথে আপনার দুটা টেন্সের ব্যাপার চলে আসবে। একটা হচ্ছে আপনি বলবেন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। আরেকটাকে আপনি কি বলবেন তো ভাইয়া, আরেকটাকে আপনি বলবেন, আপনি আরেকটাকে বলবেন যে ভাইয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কি তো ভাইয়া, প্রেজেন্ট কন্টিনিউয়াস। দুটা টেন্স হতে পারে। তার নিকট ভবিষ্যৎ বলতে কয়টা টেন্স হয় তো ভাইয়া, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও হয়। আবার আপনি যদি খেয়াল করেন তাহলে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে কয়টা হবে তো ভাইয়া, দুইটা হবে। ওই কয়টা হবে রে তো ভাইয়া, দুইটা হবে। একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও বলতে পারবেন এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও আপনি বলতে পারবেন। যেমন দেখেন দ্য পিএম যাচ্ছে কোথায়, ইন্ডিয়ার জন্য, ইন্ডিয়া যাচ্ছে নেক্সট মান্থে, ফিক্সড টাইম টেবিল লিভস। আবার দেখেন সেম মিনিং, দ্য পিএম ইজ লিভিং ফর ইন্ডিয়া নেক্সট মান্থ। এই যে দেখেন নিকট ভবিষ্যৎ, পিএম এর শিডিউল কি ফিক্সড টাইম টেবিল, এই জন্য আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস করছি, দুটাই কারেক্ট। আমাকে একটা শিক্ষার্থী আজ থেকে 5 বছর আগে, 5 কি 4 বছর আগে 2019 সালের দিকে, 19 সালে একটা শিক্ষার্থী আমাকে এই কোশ্চেন নিয়ে এসে দেখাইছিল। তার নাম আমি বলবো না, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ছিল, এখন আরেকটা কোচিং এর খুব জনপ্রিয় শিক্ষক, ইংলিশ পড়ায়, এবং সব জায়গাতে সে আমার নামটা বলে যে আমি মহিবুল ভাইয়ের কারণে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড হতে পেরেছিলাম। আমার ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্স্ট আছে 4টার মতো, রাইট? 1 থেকে 20-এর মধ্যে কয়টা আছে মনে হয় গোটা 30-এর উপরে হবে। সে শিক্ষার্থী এসে আমাকে প্রশ্ন করেছিল যে ভাইয়া আমি একটা কোশ্চিন পেয়েছি বইয়ের মধ্যে, কোশ্চিনটা এরকম, হি দ্যাশ এ বার্থডে পার্টি নেক্সট মান্থ। তার প্রশ্নটা হচ্ছে নেক্সট মান্থ নিকট ভবিষ্যৎ, নেক্সট মান্থ কি তো ভাইয়া নিকট ভবিষ্যৎ, নেক্সট মান্থ কি তো ভাইয়া, নেক্সট মান্থটা হচ্ছে নিকট ভবিষ্যৎ। এবার আপনি যদি চিন্তা করেন, হ্যাঁ বার্থডে পার্টি ফিক্সড টাইম টেবিল, তাহলে দুটা সূত্র মিলে গেছে, ফিক্সড টাইম টেবিল। 1 নম্বর কথা বলছেন নেক্সট উইক নিকট ভবিষ্যৎ, আরেকটা বলতেছে বার্থডে পার্টি, এটা কি তো ভাইয়া ফিক্সড টাইম টেবিল। এটা কি রে ভাইয়া তো ভাইয়া, এটা হচ্ছে ফিক্সড টাইম টেবিল, রাইট? এটা কি তো ভাইয়া, এটা হচ্ছে ফিক্সড টাইম টেবিল। এবার আপনি ফিক্সড টাইম টেবিল এবং নিকট ভবিষ্যৎ দুটার কথা যখন আপনি বলছেন, তার মানে কয়টা টেন্স হতে পারে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও হতে পারে এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে। তাহলে ভাইয়া আমি এখন কোথায় যাব? এখন অপশন দেখেন, হ্যাজ। যেমন আমি যদি বলি আই হ্যাভ এ পেন, I have a pen, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমার একটা কলম আছে, পার্মানেন্ট বিষয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার আপনি যখন বলতেছেন ইজ হ্যাভিং, কন্টিনিউয়াস টেন্স। আমি যদি বলি আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, এই যে বি ভার্বের পরে ভার্বের সাথে আইএনজি, কন্টিনিউয়াস। তাহলে ইজ এর পরে কি আইএনজি, হ্যাভিং, কন্টিনিউয়াস। তাহলে এবার এই জায়গাটির দিকে আপনি যদি সুন্দর করে খেয়াল করেন, এই জায়গাটির মধ্যে আপনি যদি সুন্দর করে খেয়াল করেন তাহলে আপনি কি পাচ্ছেন? তাহলে এখানে তো দুটো অপশনই দেওয়া আছে, তাহলে আমার উত্তর হবে কোনটা? প্রেজেন্ট ইনডিফিনিটও দেওয়া আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসও দেওয়া আছে। উত্তর কোনটা হবে আপনি একটু দ্রুত আমাকে একটু কমেন্ট করে জানান তো। হ্যাঁ, এটার উত্তর কোনটা হবে দ্রুত আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে ভাইয়া এখানে উত্তর কোনটা হবে, রাইট? উত্তর কোনটা হবে একটু দ্রুততার সাথে আমাকে জানাবেন, এখানে উত্তর কোনটা হবে।
এখানে উত্তর কোনটা হবে একটু দ্রুত জানাবেন ভাইয়া, উত্তর কোনটা হবে একটু দ্রুত জানাবেন। ময়না সোনা টিয়া পাখি সুন্দর করে বলো দেখি উত্তরটা কি হবে। মারুফা রাকিয়া বলছে এ। যারা এটা সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য আমার পক্ষ থেকে পুরস্কার রয়েছে, ঠিক আছে, দেখি পারেন কিনা। মারিয়া রহমান বলছে বি। এখন আপনারা এখন দুই বদলে বিভক্ত হয়ে যাবেন, কতগুলো দল যাবে এ উত্তর হবে, কতগুলো দল যাবে উত্তর হবে কি, তো উত্তর হবে বি। আমি দেখতে চাই উত্তর এ নাকি বি, ঠিক আছে। আসেন এটা উত্তর কি হবে। তানিয়া তিথি বলছে ইজ হ্যাভিং, ওকে ইজ হ্যাভিং। তানহা বলছে হ্যাজ হবে মানে এ। আবু তাইব বলছে ইজ হ্যাভিং। এরপরে এমডি রূপক বলছে দুইটাই বি। দুইটাই কি বি? না রে ময়না, আপনার চুজ দ্য বেস্ট অ্যান্সার নেওয়ার কথা এখানে। আপনার এমসিইউ গুলোতে আপনার উত্তর কয়টা? চারটা। চারটার মধ্যে নিতে হয় কোনটা? বেস্টটা। কখনো দুটো উত্তর হয় না, একটাই উত্তর থাকে ওখানে। শুধু বিউপিতে গত বছরের আগের বছরে তারা দুটা করে অপশন দিয়েছিল এবং কোশ্চেনে উল্লেখ ছিল যদি একাধিক উত্তর হয় আপনাকে নিতে হবে। এছাড়া ইনস্ট্রাকশন ছাড়া সবসময় একটা উত্তর হয় এবং কোশ্চেনের উপরে সবসময় লেখা থাকে চুজ দ্য বেস্ট অ্যান্সার। আপনার বেস্টটা বাছাই করার ক্ষমতা থাকতে হবে ভাই। আপনি কোশ্চেন দেখলেন, পরীক্ষা দিয়ে চলে আসলেন, আরে ভাইয়া পরীক্ষা কি হয়েছে? ভাইয়া পরীক্ষা সেই হয়েছে কিন্তু রেজাল্টটা না ভাইয়া অনেক খারাপ হয়েছে। রেজাল্টটা কি? তো ভাই রেজাল্টটা অনেক খারাপ হয়েছে, এমনটা বললে তো লাভ নাই, ঠিক আছে। তাহলে এবার আসেন এই জায়গাটাতে একটু ঝামেলা আসে। কি ঝামেলা? আসেন আজকে শিখাই দিচ্ছি। আমাদের উদ্দেশ্য কি? শিক্ষার্থীদের শুধু শেখানো না, আমাদের শিক্ষার্থী, আমার টার্গেট থাকে বা আমাদের টার্গেট থাকে শুধু শিক্ষার্থী শিখবে না, যে কাউকে যাতে টেন্সের কোশ্চেনে, আমি টেন্স পড়াচ্ছি, আপনি যাতে যে কাউকে আপনি পড়াই দিতে পারেন। যে টেন্স মানে এই যে সেন্স অফ গেম আমরা বলি, দ্য গেম অফ সেন্স আমরা বলি, কেন বলি, কিভাবে উত্তরগুলো হচ্ছে, আপনি পুরো ওয়ার্ডগুলো ওয়ার্ড বাই ওয়ার্ড এক্সপ্লেইন করতে পারবেন। আমরা শুধু শিক্ষার্থীদের পড়াই না, আমরা শিক্ষার্থীদের দায়িত্ব নিই। আমরা তাদের স্বপ্নগুলোকে অঙ্কুরে বিনষ্ট করতে চাই না। আমরা মনে করি আমাদের কাছে প্রত্যেকটা শিক্ষার্থী আমানত, এই আমানতের খেয়ানত করার ক্ষমতা আমাদের নাই। ভাই আমরা মার্কেটে নতুন না, আমি পড়াচ্ছি 15 বছর ধরে, 15 বছর শেষ 16 বছরে পড়বে। মার্কেটে আমরা নতুন না, আবার আমরা গাধাও না। ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট ভাই, অনার্স মাসে দুটোতে প্লেস করছি ভাই, গাধা স্টুডেন্টও না। আবার এত বছর ধরে পড়াচ্ছি এবং আপনি যে কাউকে, আপনি বাংলাদেশে যে কারো নাম জিজ্ঞাবেন আমাদের নাম সবাই জানে। ফার্মগেটাকে সবাই মিলে যে স্টুডেন্ট প্রাইভেট পড়াতাম, আমি একলাই সেই স্টুডেন্ট প্রাইভেট পড়াতাম। তবে মার্কেটে নতুন না, আমাদের হাত দিয়ে হাজারো শিক্ষার্থী তাদের স্বপ্ন পূরণ করেছে। আমাদের হাত ধরে অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ নানা বিশ্ববিদ্যালয়ে প্লেস করছে। সুতরাং আমরা যেটা বলি কাজে লাগান, শোনেন। হ্যাঁ, অন্যের চকচকে কথা শুনে পাগল হওয়ার কিছু নেই। ক্লাস করেন, বুঝেন, তাহলে আপনার আল্লাহ তো এরকম বুদ্ধি দিছে না, আপনি তো যাচাই করতে পারেন যে আসলে কে পড়াইতে পারে, কে সিটারি করে যাইতেছে। 10th ক্লাস, সেম ক্লাস সব জায়গায় দেখে আসেন। আজকে তো আমি একটু পড়াইলাম, একটু দেখে আসেন। ওকে আসেন। তাহলে এবার আমার দেখেন এখানে আনুষ্ঠানিক ব্যাপার আছে। কি আছে বলছে ভাইয়া? আনুষ্ঠানিক ব্যাপার আছে। আনুষ্ঠানিক ব্যাপার, আনুষ্ঠানিক বলতে আমরা কি বলছি? আনুষ্ঠানিক বলতে আমরা বলছি ফর্মাল। ফর্মাল, এই ফর্মাল বিষয়টা যখন চলে আসে তখন দুটো উত্তর হয়। তখন আমরা বলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সও হবে, আবার কি হবে তোসু ভাইয়া? আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও হবে। প্রেজেন্ট কি হবে তোসু ভাইয়া? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও হবে। ঠিক আছে, কি হবে তোসু ভাইয়া? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও হবে। তাহলে আনুষ্ঠানিক যে বিষয়টা, যে ফর্মাল বিষয়, যেটা আনুষ্ঠানিক ফর্মাল বিষয়, দুটা টেন্সই জায়েজ। বাট আপনি যদি অনানুষ্ঠানিক বিষয় চিন্তা করেন, অনানুষ্ঠানিক বিষয় ইনফর্মাল, ইনফর্মালের ক্ষেত্রে নিকট ভবিষ্যৎ বুঝাতে, ইনফর্মালের ক্ষেত্রে নিকট ভবিষ্যৎ বুঝাতে শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে এবার দেখেন, প্রধানমন্ত্রী যাচ্ছে কোন অনুষ্ঠানে, আনুষ্ঠানিক বিষয় ফর্মাল, ফর্মাল দুটা হয়েছে, লিভস ইজ লিভিং। আমার বার্থডে পার্টি সামনের সপ্তাহে, এটা ফিক্সড টাইম টেবিল, নিকট ভবিষ্যৎ, কিন্তু এটা অনানুষ্ঠানিক বিষয়, এটাকে আমরা বলছি ইনফর্মাল। ইনফর্মাল বিষয় আমরা কি বলেছি? সবসময় উত্তর কি হবে? তো ভাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এর জন্য উত্তরটা কি? বি। অনেকে, হ্যাঁ, এই যে অনেকে উত্তর করতে পারছেন, অনেকে উত্তর করতে পারেননি। ঠিক আছে, অনেকে উত্তর করতে পারছেন, অনেকে উত্তর করতে পারেননি। অনেকে উত্তর করতে পারছেন, অনেকে উত্তর করতে পারেননি। আর যারা উত্তর করেছেন তারা না বুঝে উত্তর করেছেন। সোজা বাংলা কথা আমার, যারা অনেকে উত্তর করেছেন না বলে উত্তর করেছেন। তারপরে আমি যেহেতু গিফট দিতে চেয়েছিলাম, আমি একটু পালায় যাওয়া আপার সম্বন্ধে একটু বলি। রিক্ত আমি, সিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিলাম শুধু তাই। ওকে, এতখানি ক্লিয়ার হয়েছে কিনা একটু ভাইকে জানাবা। ওকে আসেন, ঠিক আছে আসেন, বলেন এটা বুঝছেন ক্লিয়ার কিনা। সানজিদা টুমটুম টেরাও, টুমটুম টেরাও মানে কি? হ্যাঁ, টুমটুম টেরাও মানে কি রে? পড়াশোনা করতে আসছিস না অন্য কোনো কাজে আসছি? ছি,
লজ্জা করে না? বাসায় বাপ ভাই নাই? আসেন। ওকে, তাহলে এবার আসেন, এবার 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 এই আমি আরেকটা নিকট একজন বলছে কি মারিয়া আক্তার নৌরি ভাইয়ের নিকট ভবিষ্যৎ মানে কি? নিকট ভবিষ্যৎ মানে তো ড্যাডি, শ্বশুর আব্বা। নিকট ভবিষ্যৎ মানে কি? এই যে নেক্সট মান্থ, এই যে আগামী মাস, তার মানে কি আগামী মাসটা সামনে মাসের কথা বলতেছি না? তাহলে যে ভবিষ্যৎটা খুব কাছে ওর নাম নিকট ভবিষ্যৎ। বাংলাও বোঝো না আপু, সবই বুঝো আমায় বুঝো না, ওইরকম সবই বুঝো নিকট ভবিষ্যৎ বুঝো না। এই যে দেখ কয়েকদিন পরে ইউনিভার্সিটি অ্যাডমিশন, নিকট ভবিষ্যৎ। চান্স না পেলে রিক্সাওয়ালার সাথে তোর বিয়ে, নিকট ভবিষ্যৎ। যে ভবিষ্যৎটা খুব কাছাকাছি, চোখের সামনে জলজল করছে, ওটাই নিকট ভবিষ্যৎ। আমি কি বলেছি? নিকট ভবিষ্যতের ক্ষেত্রে ফর্মাল অনুষ্ঠান, আনুষ্ঠানিক বিষয়, এটা ক্ষেত্রে দুটা টেন্স হবে, প্রেজেন্ট ইনফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। ইনফর্মাল অনানুষ্ঠানিক বিষয়, ওটা শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে, হ্যাঁ, নিকট ভবিষ্যতের ক্ষেত্রে। তাই এই যে নিকট ভবিষ্যৎ নেক্সট মান্থ, নেক্সট মান্থে কি প্রধানমন্ত্রী ইন্ডিয়া যাচ্ছে, প্রেজেন্ট ইনফিনিট টেন্স। প্রধানমন্ত্রী ইন্ডিয়া যাচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দুটোই কারেক্ট। কিন্তু আবার বার্থডে, এটা তো ফর্মাল অনুষ্ঠান না, আনুষ্ঠানিক বিষয় না। আনুষ্ঠানিক বিষয় না মানে কি? ইনফর্মাল। ইনফর্মালের ক্ষেত্রে নিকট ভবিষ্যৎ থাকলে শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট ইনফিনিট টেন্স হয় না। ওকে, এটা হচ্ছে কাহিনী, এটা হচ্ছে কি তোসে ভাই, এটা হচ্ছে কাহিনী, ঠিক আছে? আসেন এরপরে দেখেন, এরপরে আমরা যদি খেয়াল করি আমরা এখানে কি কি পাচ্ছি। ইম্পর্টেন্ট নোট আরেকবার একটু মনে করাই দিই গরিবদের জন্য। অলওয়েজ, ওফেন, অকেশনালি, সামটাইমস, ইউজুয়ালি, জেনারেলি, নর্মালি, রেগুলারলি, ডেইলি, হ্যাঁ, অন দেয়ার দিনের নাম, অন ফ্রাইডে, অন সানডে, টয়েস বা থ্রাইসের পরে সময়বাচক শব্দ, এভরি পরে সময়, ইনের পরে ঋতু, এগুলো থাকলে প্রেজেন্ট ইনফিনিট টেন্স হবে। আসেন এখানে 2 নম্বর কোশ্চেন, আমরা একটু যে প্রেজেন্ট ইনফিনিট টেন্সটা আমরা পড়লাম, এটা একটু আমরা এমসিকিউ গুলো সলভ করে আসি। ফাইরুজ আলামিন আনিশা, নাটকের জন্য মহামিল ভাইয়ের। আমি নাটক একদমই পছন্দ করি না, আমি যেটা পছন্দ করি সেটার নাম হচ্ছে সিনেমা। হ্যাঁ, এবং সিনেমার মধ্যে তুমি যদি আমাকে বলো যে ভাই আপনার নায়ক হিরো পছন্দ নাকি ভিলেন, আমি ডেফিনেটলি বলবো ভিলেন। কি পছন্দ? ভিলেন। কারণ নায়িকা থাকে একটা, ভিলেনের আসেন তাহলে 2 নম্বর কোশ্চেনের একটু উত্তরটা বলবেন, 2 নম্বর কোশ্চেনের একটু উত্তরটা বলবেন, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেনের একটু উত্তরটা বলবেন। আমি বলছি 2 নম্বর কোশ্চেনের একটু উত্তর বলবেন, 2 নম্বর কোশ্চেনের একটু উত্তর বলবেন। হি ড্যাশ আপ এট 7 o'clock এভরি মর্নিং। উত্তরটা কি হবে? উত্তরটা কি হবে? একটু দ্রুত উত্তর দিতে পারো, একটু দ্রুত উত্তর দিতে হবে। হৃদয় হুসাইন বলছে গেটস, হৃদয় আহমেদ ডি ডি ডি। ওকে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি বলো? তাহলে এখানে আমরা পাচ্ছি এভরি মর্নিং। আমরা জানি এভরির পরে সময়বাচক যদি শব্দ থাকে তাহলে প্রেজেন্ট ইনফিনিট টেন্স হবে। এভরির পরে যদি সময়বাচক শব্দ থাকে তাহলে আমরা কি বলবো? ভাইয়া আমরা প্রেজেন্ট ইনফিনিট টেন্স বলবো। কি বলবো রে? তো ভাইয়া আমরা প্রেজেন্ট ইনফিনিট টেন্স বলবো। ওকে, তাহলে ইনফিনিট টেন্স কই আছে? তাহলে গেট আর গেটস, গেটিং, গট আগে বাদ, পাস্ট টেন্স আইএনজি, এর দুটো আগে বাদ। তাহলে প্রেজেন্ট টেন্স হবে ভার্বের, হ্যাঁ আমরা কি বলেছি? সাবজেক্ট যোগ ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের কি প্রেজেন্ট ফর্ম, এরপরে কি বাকি অংশ, তাই না? তার প্রেজেন্ট ফর্ম কয়টা আছে? গেটও আছে, গেটসও আছে। সাবজেক্ট হি, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আপনি কি বলবেন? আপনি বলবেন গেটস। ক্লিয়ার কিনা? ওকে, এটা হচ্ছে কাহিনী। ওকে, এরপর আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি বলছে রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন সারপ্রাইজ, কি বলছে? সারপ্রাইজ এন্ডিংস। রবীন্দ্রনাথের যে গল্পগুলো আছে সেগুলোর লাস্টে কি আছে? তো বলছে ভাইয়া সারপ্রাইজিং এন্ডিং আছে। যেমন মরিয়া সে প্রমাণ করিল সে মরে নাই, এই যে সারপ্রাইজ এন্ডিং, মরিয়া সে প্রমাণ করিল সে মরে নাই। হ্যাঁ, এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে আমরা কি বলছি রবীন্দ্রনাথের গল্পের আমরা সারপ্রাইজিং এন্ডিং বলছি। এখন এই জায়গাটাতে কলিজা ভাই বোনেরা উত্তরটা কি হবে? কলিজা ভাই বোনেরা উত্তরটা কি হবে? ওকে, কমেন্ট নাই, দেখবে না, কমেন্ট করে লাভ নাই ভাইয়া, দেখে না। আমি একটু কমেন্ট আসলে কম পড়ি তুলনামূলক, কারণটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে পড়ানো। বসে থেকে কমেন্ট পড়া আমার কাছে খারাপ দেখায়, আমার মনে হয় যে আপনার মূল্যবান সময়গুলো নষ্ট করছি। কারণটা হচ্ছে ইসলামের একটা টার্ম আছে হাক্কুল্লাহ, আর একটা হচ্ছে হাক্কুল ইবাদ। আপনি বান্দার হক যদি মেরে যান, বান্দা ক্ষমা না করা পর্যন্ত আপনি ক্ষমা পাবেন না। আর আল্লাহর হক যদি আপনি মারেন, আল্লাহ চাইলে আপনাকে ক্ষমা করে দিবে। উদয় আপনার মূল্যবান জীবনের সময়গুলো নষ্ট করার আমার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আপনার মূল্যবান সময়গুলো, আপনি যে ভরসা নিয়ে আমাদের কাছে এসেছেন, আপনি যে স্বপ্নের জায়গা থেকে আমাদেরকে পছন্দ করেছেন, এই স্বপ্নের জায়গা আমাদের কাছে আমানত। আর এই আমানত আমরা কোনোভাবেই নষ্ট করতে চাই না। আপনি কি একটা পরিবারের কাছে আপনার স্বপ্ন, হ্যাঁ আপনি আপনার পরিবারের কাছে একটা স্বপ্ন, আপনার স্বপ্নকে হাত দেওয়ার কোনো ক্ষমতা আমার নাই। আমরা কি করতে পারি? আপনাকে সুন্দর একটা পথ দেখাই দিতে পারি। পড়ার কাজটা আপনাকে করতে হবে, গাইডলাইনের কাজটা আমরা করব। আমরা আপনাকে সুন্দর করে বুঝাই দেব, একবার না বুঝলে আরেকবার বুঝাই দেব, সুন্দর করে বুঝাই দিব। এরপরে আপনাকে ভাষায় পড়তে হবে।
বাসায় পড়ার পর যখন সমস্যা হবে তখন আপনি আবার আমাদেরকে বলবেন, আমরা ধরে ধরে সেগুলো সলিউশন করে দিব। কিন্তু পড়ার কাজটা ময়না তোমাকেই করতে হবে, এই কাজটা কেউ করে দিতে পারবে না রে। তোমার আমানত, আমাদের আমানত, সবাইকে আমরা যদি একসাথে কাজ করি তাহলে সফল হওয়া সম্ভব। ওকে, আসেন। তাহলে এই যে এই জায়গাটা আমরা কি বলছি, তাহলে এই জায়গাটার কথা যদি আমরা বলি তাহলে এখানে পাচ্ছি কি ওপেন। ওপেন থাকলে আমরা কি বলবো, ওপেন থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি বলেন হ্যাভ আর হ্যাড একসাথে যদি বসে, হ্যাভ প্লাস মূল ভার্বের V3, এটাকে আমরা বলি প্রেজেন্ট পারফেক্ট। কি বলি রে তোসে ভাইয়া, প্রেজেন্ট পারফেক্ট। কি বলি রে তোসে ভাইয়া, প্রেজেন্ট পারফেক্ট বলি। কি বলি তোসে ভাইয়া, প্রেজেন্ট পারফেক্ট বলি। যেহেতু এটাকে আপনি প্রেজেন্ট পারফেক্ট বলেন তাদের এটা বাদ, ঠিক আছে। তাহলে এখানে সাবজেক্ট কে, সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টে ক্লাস করছেন, সাবজেক্টটা হচ্ছে স্টোরিজ। স্টোরিজটা কি, প্লুরাল। প্লুরালে ভার্বটা কি হবে, প্লুরাল হবে। তাহলে প্লুরাল কি, এই যে হ্যাভ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই তো আপনি সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টে ক্লাস করেছেন, দ্যাটস ওয়াই এগুলো আমি পেছালাম না। ওকে, আসেন এরপরে আসেন। এরপরে আপনি যদি খেয়াল করেন দেখেন, হি টেনিস টুয়াইস এ উইক। টুয়াইস এ উইক এখানে কি আছে, তো ভাইয়া টুয়াইস এ উইক মতলব क्या है। টুয়াইস এর পরে সময়বাচক শব্দ, টুয়াইস এর পরে কি তো ভাইয়া, টুয়াইস এর পরে সময়বাচক শব্দ। টুয়াইস এর পরে কি তো ভাইয়া, টুয়াইস এর পরে সময়বাচক শব্দ। এই যে টুয়াইস এর পরে সময়বাচক শব্দ দেওয়া আছে, তার মানে কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথা যদি আমরা বলি তাহলে উত্তর কি হবে, তো ভাইয়া উত্তর এই জায়গাটাতে ইউজুয়ালি প্লেস। কেন, তো ভাইয়া এই জায়গাটাতে টুয়াইস এ উইকের কারণে আমরা বলছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, রাইট। টুয়াইস এ উইকের কারণে আমরা কি বলছি, তো ভাইয়া টুয়াইস এ উইকের কারণে আমরা এখানে বলছি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বললে এখানে আছে দুইটা, কয়টা আছে, দুইটা। একটা ইউজুয়ালি প্লেস আর একটা হচ্ছে প্লেস ইউজুয়ালি। এই যে ইউজুয়ালি যে অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি যেগুলো আছে, এই অ্যাডভার্ব গুলো সাধারণত কোথায় বসে, তো ভাইয়া মেইন ভার্বের আগে বসে। মেইন ভার্বের কোথায় বসে, তো ভাইয়া মেইন ভার্বের আগে বসে। কোথায় বসে রে, তো ভাইয়া মেইন ভার্বের আগে বসে। মেইন ভার্বের কোথায় বসে, তো ভাইয়া মেইন ভার্বের আগে বসে। আর যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে বসে। আমি আবার বলছি, অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে বসে। অক্সিলারি ভার্ব যদি না থাকে এই অ্যাডভার্ব গুলো মেইন ভার্বের আগে বসে। তাই যে ইউজুয়ালি, ইউজুয়ালিটা কি, তো ভাইয়া মেইন ভার্বের আগে বসছে। মেইন ভার্ব কোথায় বসছে, তো ভাইয়া মেইন ভার্বের আগে বসছে। মেইন ভার্ব কোথায় বসছে, তো ভাইয়া মেইন ভার্বের আগে বসছে। ওকে, আচ্ছা এরপর আসেন, আই অ্যাট 6 o'clock, এটা পারবেন, ইজি কোশ্চেন, পারবেন। ওকে, এবার আসেন, আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি চলছে। যারা মনে করেন যে একটা ভালো জায়গায় ভর্তি হলে আপনি স্বপ্নের খুব কাছাকাছি যেতে পারবেন, রাইট। আমি আপনাকে এটুকু বলতে পারবো না যে আপনি চান্স পাবেন কি না পাবেন, বাট এটুকু 100% আপনাকে আমি বলতে পারবো যে ভাইয়া আপনি যদি আমাদের সাথে থাকেন আপনার প্রিপারেশনটা অনেক ভালো হবে, প্রিপারেশন অনেক ভালো হবে। চান্স পাওয়াটা তো রিজিকের কথা। আমি যখন সেকেন্ড টাইমে ব্যাচে ক্লাস নিই আমি প্রত্যেকদিন বলি, হয়তোবা যারা চান্স পেয়েছে আর পাওনি তোমাদের মধ্যে শুধু ডিফারেন্স এটুকুই, তুমি বিশ্ববিদ্যালয়ের নাম ওঠেনি তোমার খাতায়, দুজনেই অনেক বেশি পরিশ্রম করেছো। হয়তোবা এমনও দেখা যায় জানিস যে যে চান্স পায়নি, যে চান্স পাইছে তার চেয়ে বেশি পরিশ্রম করে ফেলে। কারণটা কি, রিজিক। রিজিক আসমান কর্তৃক নির্ধারিত। আল্লাহ বলছে যে তুমি পরিশ্রম করো এবং আমার কাছে কি দোয়া করতে থাকো। ভাগ্য পরিবর্তনের মাধ্যম হচ্ছে দোয়া, আর একটা হচ্ছে পরিশ্রম। এই দুটার যদি কম্বিনেশন থাকে তাহলে সেটা সফলতা পাওয়া যায়। তুমি পরিশ্রম করতে থাকো, আমরা যে উপায়ে বলছি সেই উপায়ে, তাহলে দেখা যাবে তুমি স্বপ্নের খুব কাছাকাছি যেতে পারছো। আমি এই জন্য বারবার বলি যে আমি জানি না তুমি চান্স পাবা কিনা পাবা না, বাট এটুকু বলতে পারি তুমি রাইট জায়গায় আসো। এবং লাস্ট দিন তুমি ক্লাস করার পরে তো লাস্ট দিন পর্যন্ত বলবা যে আসলে আমি ঠিক প্ল্যাটফর্মটা বেছে নিয়েছিলাম। আর এটুকু আমি তোমাকে, এটুকু গ্যারান্টি তোমাকে আমি দিতে পারি, নর্মালি মানুষজন সাধারণ কোশ্চিন দিয়ে পরীক্ষা দেওয়া শুরু করে, আমি তোমাকে বলবো তুমি আমাদের এখানে পড়ার পরে সবার আগে তুমি ইংলিশ উত্তর করবা। এবং আমি 15 বছরে আমি যত শিক্ষার্থী পড়িয়েছি ম্যাক্সিমাম স্টুডেন্ট আমাকে বলতেছি ভাই আমি সবার আগে ইংলিশ উত্তর করে আসছি। আমরা ইংলিশটা সেন্স দিয়ে পড়াই, ফিল করাইয়া পড়াই। আমরা ওই গদ বাঁধা কথাবার্তা বলি না যেগুলো বইয়ে লেখা আছে। ওই বইয়ের কথা লিখে ক্লাস করার কোনো দরকার আছে? নাটকের কোনো দরকার নাই। আমার নাটক একদমই পছন্দ, সিনেমা অনেক পছন্দ, দরকার নেই। একটা কথা মনে রাখবি, তুই চান্স পাবি কি পাবি না সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তোর জন্য কেউ একজন অপেক্ষা করে থাকে, জানিস? এই অপেক্ষার মূল্যটা দিস। আমি যখন বাড়ি যাই, বাড়িতে অনেক দিন পর পর যাওয়া পড়ে এখন। আগে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন চান্স পেলাম, এরপরে যখন বাড়ি থেকে বেরোলাম, যেদিন আমার বাস থাকতো ধর রাতের বেলা, আমি তো অনেক দূরে ঢাকা থেকে আমার বাড়ি, সেদিন বিকালবেলা যখন ঘুমাইতাম দেখতাম যে একটু করে দরজা খোলে আর একটু করে বন্ধ হয়। আমি চোখ মিটিমিটি করে দেখতাম, চোখ খুলতাম না। মায়ের এই তাকানোগুলো অনেক ভাল লাগতো। মা বারবার করে এসে দেখে দেখে যাইতো যে ছেলেটা আমার চলে যাচ্ছে ঢাকায়।
যখন ছোটবেলায় বাড়িতে ফুটবল খেলতাম, ফুটবল খেলার সময় যখন ঘেমে টেমে বাড়িতে ফিরতাম, মা ডাক দিয়ে নিয়ে এসে হাঁসল দিয়ে মুখ মুছাই দিত। যখন ঢাকায় আসতাম তখন গেটে মা দাঁড়ায় থাকতো, যে যতক্ষণ না পর্যন্ত আমাকে দেখা যায় ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় থাকে আমাকে দেখতো। দিনে এখনো এত বয়স হয়ে গেছে আমাদের, তারপর বাবা মা ফোন দিয়ে দিয়ে জিজ্ঞেস করে 3 বেলা খাইছিস ঠিক মতো, অনেক তো পরিশ্রম করিস। এটা কথা আমি সবসময় শিক্ষার্থীদের বলি, এটা কথা সবসময় মাথায় রাখবা যে তুমি জিতলেই জিতে যাবে মা, আমরা জিতলেই জিতে যাবে মা। ওই মানুষটার জন্য যে সময় তুই কথা বলতে পারতি না, হাসতে পারতি না, চলতে পারতি না, যখন চিৎকার করে উঠতি, তোর মা লাভ দিয়ে তোর জন্য উঠত। এমন একটা সময় চলে আসতেছে, হয়তোবা তোর তোর পরিবারকে গর্বিত করতে পারিস, অথবা তুই তোর পরিবারকে অপমানের মুখে ফেলে দিতে পারিস। তুই একবার চিন্তা করতো, তুই ভালো একটা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুই প্লেস করছিস, ফার্স্ট হয়েছিস, তুই যখন বাড়িতে যাবি মানুষজন বলবে না এই যে অমুকের ছেলে ফার্স্ট হয়েছে? বলবে না? করিম ভাইয়ের ছেলে এই যে রহমত ফার্স্ট হয়েছে, বিউপিতে ফার্স্ট হয়েছে, জাহাঙ্গীরনগরে ফার্স্ট হয়েছে, বলবে না? বলবে। আর তুই যখন চান্স পাবি না তখন মানুষজন জানে তুই চান্স পাসনি, তারপরেও ইচ্ছে করে তোর মাকে জিজ্ঞেস করবে, বাবাকে জিজ্ঞাসা করবে যে ভাই আপনার ছেলে মেয়ে কোথায় পড়ে। এখন তুই বুকে হাত দিয়ে বলতো ভাই, তোর বাবাকে কেউ যদি গালি দেয় তুই তারা মারিয়ে ফেলাবি না, ছিঁড়ে ফেলবি না? কিন্তু আল্লাহ না করুক যদি এরকম সময় আসে তোর কারণে পরিবার কথা শুনতেছে, তখন তোর কেমন লাগবে? এই সময়ের কথা একটু মনে করে পড়িস। হ্যাঁ, আমাদের ভর্তি চলতেছে, এখন 8,000 টাকা ভর্তি ফি। প্রোমো কোডটা যদি হ্যাঁ DUICUB100 যদি লেখো তাহলে 4,299 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। আমি এখনো বলতেছি, তুমি যদি এ টাকাটা ইনভেস্ট করো, হ্যাঁ আমি এটাকে ইনভেস্ট বলি, তোমার জীবনে সবচেয়ে বড় একটা ইনভেস্টমেন্ট হবে, সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হবে। এবং আমরা একসাথে হাসতে চাই। আমি চাই তুমি তোমার জীবনের সুন্দর একটা গল্প লেখো, যেটা রচয়িতা হিসেবে লেখা থাক তোমার নামটা। সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আগামীকাল টেন্সেরই পরবর্তী যে চ্যাপ্টারগুলো, পরবর্তী যে এগুলো আগামীকাল সন্ধ্যা 7টায় ক্লাস হবে, সবাই চলে থাকবেন। ইনশাল্লাহ আসলে বিশ্বাস করি অনেক ভালো কিছু আমাদের জন্য ওয়েট করতেছে। ওকে, ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।